আচ্ছা, তো লাভ ক্ষতির মূল বিষয়টা আসলে মানে এটা খুব সহজ একটা চ্যাপ্টার। হ্যাঁ, কিন্তু এখানে কয়েকটা প্যাটার্নের প্রশ্ন জানতে হয়, সেই প্যাটার্নের প্রশ্নগুলো আমরা চেষ্টা করব জানার। আর এখানে খুব কঠিন কিছু থাকবে না, লাভ এবং ক্ষতি, হ্যাঁ, আমাদের এইটা বের করতে হবে। তো এটা একটা সহজ কথা। সহজ কথাটা হচ্ছে কি, যে ধরেন আপনার, আমরা যদি আহ, মানে ইডিয়ম ফ্রেজ পড়াবো, সিলেবাস অনুসারে পড়াতে হবে, সব কিছু তো আর এক দুদিনে হবে না। আমি একটা টাইম নিয়ে আস্তে ধীরে পড়াবো। তো এখানে আমাদের প্রথম কথা হচ্ছে, ধরেন আমরা বিক্রয় মূল্যকে বলি সেলস, আর কস্ট মূল্যকে বলি হচ্ছে, মানে ক্রয় মূল্যকে বলি কস্ট। এখন যদি আপনার সেলস এর প্রাইসটা বেশি হয় আর কস্টের প্রাইসটা যদি কম হয়, তাহলে এটা বাদ দিলে আপনার কি লাভ হবে নাকি? হুম, লাভ হবে। আচ্ছা, আর যদি উল্টাটা হয়, উল্টাটা যদি হয় আপনার খরচই যদি বেশি আর বিক্রয় মূল্য যদি কম হয়, তখন হবে ক্ষতি। এখন আমাদেরকে বের করতে হয় লাভ ক্ষতির শতকরা হার কত। তো এটা সব সময় ধরা হবে হচ্ছে ক্রয় মূল্যের উপরে। হ্যাঁ, ক্রয় মূল্য, ক্রয় মূল্যের উপরে ধরা হবে, গুণন 100। আর লাভ হলে লাভ থাকবে উপরে, ক্ষতি হলে ক্ষতি থাকবে। শেষ। এই তিনটা জিনিস জানলে আপনার এই চ্যাপ্টারের সবকিছু আপনি করতে পারবেন, তেমন কোনো সমস্যা হবে না। ঠিক আছে? আচ্ছা। তাহলে আমরা হচ্ছে উম, তাহলে এখানে হচ্ছে আহ, আহ, এই যে তিন চারটা কথা এখানে আছে, এগুলো আমরা আলোচনা করলাম। মূলত আমরা প্র্যাকটিক্যালি শুরু করি, মানে ভাবে আলোচনার খুব একটা দরকার নেই। তো যেমন আপনার এখানে বলছে কি, যে একটা দ্রব্য 450 টাকায় বিক্রি করলে 20% লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো এটা আপনি দুই ভাবে করতে পারেন। আপনার হচ্ছে একটা সমীকরণের সাহায্যে করতে পারেন, আপনি আবার ঐকিক নিয়মের সাহায্যে করতে পারেন। তাহলে আমরা ধরেন এখানে যদি ক্রয় মূল্য 100 টাকা মনে করে করি। হ্যাঁ, আহ, অনেক বলছে আগের, ভগ্নাংশের অঙ্ক আরো বাকি আছে। আচ্ছা, বাকি থাকলেও আমি আজকে করাই দিব সবগুলো, অসুবিধা নেই যদি একটা থাকে। তো এখানে দেখেন, আমরা যদি মনে করি যে ক্রয় মূল্য যদি আমি 100 টাকা মনে করি, হ্যাঁ, ক্রয় মূল্য 100 হলে 20% যে লাভ, 20% লাভে হচ্ছে বিক্রয় মূল্য হবে আপনার 120 টাকা, তাই না? তো এইটাই আপনাকে এখানে লিখতে হবে, যে বিক্রয় মূল্য 120 হলে, বিক্রয় মূল্য 120 হলে, হুম, ক্রয় মূল্য হচ্ছে কত? ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে 1 টাকা হলে কত? 100/120, তাই না? আর আমাদের হচ্ছে 450 টাকা হলে কত? তাহলে এটার সাথে 450 টাকা গুণ করে দেয়, তাহলে হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই শূন্য কাটা, 3 দিয়ে কাটলে এটা 4, 3 দিয়ে কাটলে এটা 15। হ্যাঁ, 150। তারপরে এটা হচ্ছে 75, আর এটা হচ্ছে আমাদের 2, 2 দিয়ে এটা কাটলে হচ্ছে 5। তাহলে 325, না 5 375 টাকা, তাই না? 5 75 375 টাকা। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। তা আপনি এইভাবে একটু দেখতে পারেন, এটা একটা পদ্ধতি, কাটাকাটি করে এভাবে একটা করতে পারেন। আর একটা পদ্ধতি হচ্ছে সহজ পদ্ধতি, যে আপনি ক্রয় মূল্যটা ধরে নেবেন এক্স। হ্যাঁ, ক্রয় মূল্যটা আপনি ধরলেন হচ্ছে এক্স, আর প্রশ্ন মধ্যে লিখবেন যে যেহেতু 20% লাভ হয়, তাহলে এক্স গুণন, হ্যাঁ, 20% লাভ হলে একের উপরে যাবে, তাই না? মানে হচ্ছে 100% মানে 1, আর যদি বেশি হয় তাহলে আপনি একটা 1.2 লিখবেন। 20% বেশি হলে লাভ হলে 1.2, 30% হলে 1.3, যা হয় এটা সমান সমান আপনার হচ্ছে 450। ঠিক আছে, এটা সমান সমান 450। বুঝতে পারছেন বিষয়টা কি? আপনারা এইটা বুঝছেন তো? এটা বুঝলে আমাদের খুব সহজে এই এই প্রসেসে, আমরা আরো অনেক অঙ্ক আছে যেখানে আমাদের এরকম প্রসেস লাগবে। হ্যাঁ, সেটা আমাদের মানে তখন দরকার হবে। আপনার অনেকে আবার এটা নিতে চায় না বা নিতে পারে না। হ্যাঁ, যাই হোক।
ঠিক আছে। তাহলে আমরা এখানে এক্সটা লিখে এই যে 450 দেবো উপরে, আর 1.2 দেবো হচ্ছে নিচে, এটা তুলে উপরে 10 দিয়ে দেবো। তাহলে আমাদের কাটাকাটি করলে এটা উত্তর হয়ে যাবে 375। ঠিক আছে। তো এটাও খুবই সহজ, এটাও খুব একটা খারাপ না। আপনার যেটা পছন্দসই হয় আপনি সেইভাবে করতে পারেন, ঐকিক নিয়মেও করতে পারেন, এভাবে করতে পারেন। আচ্ছা, তা আমরা দ্বিতীয়টাতে চলে যাই। দ্বিতীয়টাতে বলছে কি, একটা চেয়ারের 180 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, ক্রয় মূল্য কত? তো আপনার ক্রয় মূল্য যদি এক্স ধরেন, তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, হুম, যে এক্স এর যেহেতু 10% ক্ষতি হয়েছে, তার মানে এখানে 90%, তার মানে 0.9, এইটা সমান সমান 180 টাকা। হ্যাঁ, তাহলে এক্স এর মানটা কত হবে? 180 টাকা ভাগ হচ্ছে 0.9, নাইনটা তুলে দেন, এখানে হচ্ছে 10 হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটা দিয়ে কাটলে 20, এটা 200 টাকা। হ্যাঁ, ক্রয় মূল্য তাহলে 200 টাকা। এটাও আপনি এক লাইনের মধ্যে হচ্ছে করে নিতে পারবেন। বুঝতে পারছেন তো? আচ্ছা, আবার যদি মনে করেন ঐকিক নিয়মে করব, তখন লিখবেন যে 10% ক্ষতিতে হলে বিক্রয় মূল্য হবে 90 টাকা। তাহলে 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে কত, আর 180 টাকা হলে কত, এইভাবে লিখলেও হবে, কথা একই। হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা 3 নম্বর প্রশ্নে যাই। এই প্রশ্নটা পরীক্ষায় খুবই আসে, এটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সকল পরীক্ষাতে এটা আসে। তো এখানে কি বলছে, যে 5 টাকায় 8টা করে কলা কিনে 8টি করে কলা বিক্রি করলে 25% ক্ষতি হয়। হুম, 25% ক্ষতি হয়, তাহলে প্রতি ডজন কলার ক্রয় মূল্য কত? আচ্ছা, এখন আমাদের এই জায়গাতে আগে ভালো করে বুঝতে হবে, 5 টাকায় আমরা বিক্রি করতেছি, 8টা হোক আর যাই হোক এটা পরের কথা, এটাকে আমরা পরে ধরি। হ্যাঁ, মানে 5 টাকায় বিক্রি করলে 25% ক্ষতি হয়। ঠিক আছে, 5 টাকায় বিক্রি করলে ধরেন এটুকু নাই, আমরা মনে করি যে 5 টাকায় বিক্রি করলে 25% ক্ষতি হয়। তাহলে আমি যদি হচ্ছে আপনার 8টি কলার হুম, ক্রয় মূল্য ধরি, 8টি, আমাদের কলা ছিল কয়টা, 8টি, 8টি কলার ক্রয় মূল্য আমি ধরলাম হচ্ছে এক্স টাকা। ঠিক আছে, আপনারা এক্স ধরে করেন, ভালো হবে, তাড়াতাড়ি হবে। যেগুলো ঐকিক নামে করা সেগুলো আমি ঐকিক নামে করে দেবো। হ্যাঁ, এক্স টাকা। এখন তাহলে প্রশ্ন মতে আমরা লিখি। হুম, প্রশ্ন মতে আমরা লিখতে পারি কি, যে এই এক্স এর 25% যেহেতু ক্ষতি, তার মানে 75%, তাহলে 0.75 সমান সমান হচ্ছে 5 টাকা। ওকে, বা এখান থেকে আমরা এক্স এর মানটা বের করতে পারি, 5 ভাগ 0.75, এইটা তুলে দেন উপরে, তাহলে হবে 100। তাহলে এখন এটা যদি আমরা কাটাকাটি করি, 25 দিয়ে কাটলে এটা 3, 25 দিয়ে কাটলে এটা 4, তার মানে 20/3 টাকা। হুম, এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। এটা কয়টা কলার ক্রয় মূল্য? 8টার। তাহলে আপনি লিখবেন যে একটির দাম কত, একটি কলার দাম কত, একটি কলার দাম হবে এই টাকাটাকে আপনি কি করতে হবে, যেহেতু এটা 8টার দাম, তাহলে 8 দিয়ে ভাগ করেন। আর আমাদের বলছে 1 ডজনের দাম কত, তাহলে 12টির দাম কত, তাহলে 12 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, গুণন 12, উপরে যাবে এটা। হ্যাঁ, গুণন হলে 12 উপরে। এই তো, তাহলে হচ্ছে 3 × 8 = 24, আর 240 মানে 10, তার মানে 1 ডজনের দাম হচ্ছে 10 টাকা। এই সবাই কি বুঝতে পারছেন? না বুঝতে পারলে জিজ্ঞেস করবেন, হ্যাঁ, জিজ্ঞেস না করলে এগুলা আমি ক্লিয়ার করতে পারবো না। ঠিক আছে। আচ্ছা, ঐকিক নিয়মে যদি যাই, একই কথা, ঐকিক নিয়মে যদি করি তাহলে কি হবে, 25% ক্ষতি হলে হচ্ছে আপনার কি হবে, বিক্রয় মূল্য হবে 75 টাকা, তাই না? তাহলে আমরা লিখবো যে বিক্রয় মূল্য 75 হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় 75 হলে আপনার হচ্ছে ক্রয় কত, 100 টাকা। 1 টাকা হলে কত, 100 বাই হচ্ছে 75। আর আমাদের কয় টাকা আছে এখানে, 5 টাকা। 5 টাকা হলে কত, তাহলে 100 × 5 ভাগ হচ্ছে 75। হ্যাঁ, তাহলে এটা আপনার যদি কাটাকাটি করেন, তাহলে 25 দিয়ে কাটলে এটা 3, এটা 4, না সরি, এটা 4, এটা 3, তার মানে উপরে 20 নিচে 3, এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য হলো। হ্যাঁ, এটাই আমি ওই যে ইকুয়েশনের শর্টকাটে করে ফেললাম। হ্যাঁ, এত 20/3 টাকা হচ্ছে আমাদের কি ক্রয় মূল্য। এখন এটা কয়টার ক্রয় মূল্য? 8টার। তাহলে আমরা এখান থেকে 12টার বের করে ফেলতে পারবো। হ্যাঁ, তাহলে আমরা কি করব, যে হচ্ছে 8টার ক্রয় মূল্য, 8টির ক্রয় মূল্য কত টাকা,
ক্রয় মূল্য হচ্ছে আপনার 20/3 টাকা, তাই না? তাহলে একটার কত হবে? 20/3-কে 8 দিয়ে ভাগ করলে হবে। আর আমাদের 1 ডজন মানে 12টা। তাহলে এইটাকে 20 × 12 ভাগ হচ্ছে নিচে 3 আর হচ্ছে 8। তাহলে এটা হচ্ছে 3 দিয়ে কাটলে এটা 4, 4 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে কাটলে এটা 10, এই তো 10 টাকা। হ্যাঁ, সহজ। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? মানে আপনার ঐকিক নির্ণয় করলে এভাবে করতে পারবেন, আবার যদি মনে করেন যে না আমি ঐকিক নির্ণয় না করে এভাবে করবো, এভাবে যে কোনো ভাবে করতে পারেন। আচ্ছা, পরেরটাতে যাই। বলছে একজন ব্যবসায়ী আহ, ঐকিক নিয়মে করাবো। হ্যাঁ, ঐকিক নিয়মে করতে পারেন, ঐকিক নিয়মে লেখা একটু বড় হয় এই। বলছে একজন ব্যবসায়ী 12% লাভে পণ্য বিক্রয় করলে 1200 টাকা লাভ হয়। হুম। মানে 12% লাভে পণ্য বিক্রি করলে 1200 টাকা লাভ হয়। হ্যাঁ। তাহলে আমাদের এখানে দেখেন, 12% লাভে পণ্য বিক্রি করলে 1200 টাকা লাভ হয়, এটা লাভের টাকা, এটা বিক্রয় মূল্য না কিন্তু। তাহলে আমরা লিখবো যে হচ্ছে লাভ যদি কয় টাকা হয়, 12 টাকা হলে, লাভ 12 টাকা হলে আমাদের ক্রয় মূল্য হচ্ছে কত? 100 টাকা। ঠিক আছে। তাহলে 1 টাকা হলে কত হবে? 100/12। আর আমাদের এখানে লাভ আছে 1200 টাকা। তাহলে 1200 টাকা যখন লাভ হবে তখন কত হবে? 100 × 1200 ভাগ হচ্ছে 12। তাহলে এটা দেখে এটা দিলে এটা হবে আবার 100। তাহলে 100 মানে 4টা শূন্য, 1, 2, 3, 4 মানে 10,000 টাকা। ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 10,000 টাকা। ওকে। এটা বুঝতে পারছেন সবাই? কোনো অসুবিধা হলে বলবেন, হ্যাঁ? কোনো সমস্যা হলে জিজ্ঞেস করবেন। আচ্ছা, এটাতে কোনো সমস্যা আছে কারো? আচ্ছা, আমি পরেরটাতে চলে গেলাম তাহলে। হ্যাঁ। 5 নম্বর বলছে যে একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো। সাইকেলটির ক্রয় মূল্য কত? এটা আসতে পারে পরীক্ষায়। হ্যাঁ। তো আমাদের এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথমে দেখেন, 12% ক্ষতিতে বিক্রয় করা হলো মানে ও 12% ক্ষতিতে বিক্রয় করে ফেলছে। হুম। এখন সে ভাবছে আমি যদি আর 1200 টাকা বেশি বিক্রি করতে পারতাম তাহলে আমার 8% লাভ হতো। তার মানে একটা কথা এটাই যে 12% ক্ষতিতে বিক্রয় মূল্য যেটা, আর 8% লাভে যেটা বিক্রয় মূল্য, এই দুইটার পার্থক্যই হচ্ছে 1200 টাকা। বুঝতে পারছেন? হ্যাঁ। মানে 12% ক্ষতিতে সে বিক্রয় করছে, আর বলছে 8% লাভে যদি বিক্রয় করতে পারতো, তাহলে এই দুইটার পার্থক্যই হচ্ছে কত টাকা? আমাদের 1200 টাকা। হ্যাঁ। তাহলে আমি এইভাবে লিখবো যে এখানে, হুম, আচ্ছা, ক্রয় মূল্য যদি 100 হয়, হ্যাঁ, 100 টাকা হলে, ক্রয় মূল্য 100 টাকা হলে আপনার 12% লাভে, লাভে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে হচ্ছে 112 টাকা, সহজ কথা। হ্যাঁ, 112 টাকা। আর 12% ক্ষতিতে, সরি লাভে না, লাভে না, এটা ভুল হলো আমার। 12% ক্ষতিতে। হুম। ক্ষতিতে বিক্রয় মূল্য হবে হচ্ছে কত টাকা? 100 থেকে 12 টাকা বাদ যাবে, অর্থাৎ 88 টাকা। আচ্ছা, পরে আবার বলছে যে ক্রয় মূল্য আপনার 100 টাকা যদি হয় তাহলে 8% লাভে, হ্যাঁ, 8% লাভে বিক্রয় মূল্য কত হবে? 108 টাকা।
ঠিক আছে। আচ্ছা। হুম। আচ্ছা, তাহলে এখানে আমাদের পার্থক্য কত টাকা হচ্ছে? পার্থক্য হচ্ছে 108 টাকা থেকে আপনার 88 টাকা যদি বাদ দেয় তাহলে হচ্ছে 20 টাকা। এই দুইটা পার্থক্য হচ্ছে হচ্ছে আপনার 20 টাকা, তাই না? তাহলে আমরা বলি হচ্ছে বিক্রয় মূল্যের পার্থক্য 20 হলে ক্রয় মূল্য 100 টাকা। হ্যাঁ, 20 হলে আমাদের ক্রয় মূল্য ছিল তখন কত? 100 টাকা। তাহলে পার্থক্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য হবে 100/20। আর আমাদের এখানে পার্থক্য আছে 1200 টাকা, তাহলে 1200 দিয়ে গুণ করে দেবো এখানে। তাহলে এইটা দিয়ে কাটলে আমাদের 5 হবে, আর 5 বারং হচ্ছে 6000 টাকা। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছেন? তাহলে আমাদের ক্রয় মূল্য হচ্ছে 6000 টাকা। ওকে। কারো কোনো কনফিউশন আছে এটাতে? এটা শতভাগ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে বলবেন, এটার উপরে ভিত্তি করে অনেকগুলো অঙ্ক আছে। হ্যাঁ, এটা না জানলে ওইগুলো হবে না, ওইগুলো ঠিক একই টাইপের। এটা খুব ভালোভাবে চেষ্টা করবেন। আচ্ছা, যাই হোক, আমার আশা করা হচ্ছে কারো কোনো সমস্যা নাই। পরেরটাতে যাই। বলছে আয়ান সাহেবের একটা মোবাইল সেট P টাকায় বিক্রি করায় X% লাভ হলো। তিনি মোবাইল সেটটি কত টাকায় ক্রয় করেছিলেন? তাহলে আমরা এখানে মনে করি যে ক্রয় মূল্য 100 হলে 100 হলে X% লাভে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে আপনার যত পার্সেন্ট লাভ থাকে 100-র সাথে তত যোগ করলে হয় 100 + X। তাহলে আমাদের এখানে লিখি যে বিক্রয় মূল্য 100 + X হলে বিক্রয় মূল্য 100 + X হলে আপনার ক্রয় মূল্য হচ্ছে কত? 100। তাহলে 1 টাকা হলে কত? তাহলে 100/100 + X হবে। আর এখানে বলছে P টাকা যদি হয়, হ্যাঁ, তাহলে P টাকা হলে কত হবে? 100 উপরে যাবে P, নিচে আসবে হচ্ছে 100 + X। এটা উত্তর। আমাদের ক্রয় মূল্য হচ্ছে উপরে 100P আর নিচে হচ্ছে আপনার 100 + X। ঠিক আছে। না, না, নয়ন তাহলে এটা বুঝতে পারেনি। Yes, মানে আপনি বলছেন যে ওখানে 12% লাভ যোগ করব না, ওখানে তার বিক্রয় মূল্য দেওয়া নেই। ওখানে বলছিল যে 12% লাভে বিক্রয় করলে লাভই হবে 1200 টাকা, ওইটা শুধু লাভেরই টাকা। হ্যাঁ, বুঝতে পেরেছো? ওইটা শুধু লাভের টাকা, ওইটা তার বিক্রয় মূল্য না। হ্যাঁ, বিক্রয় মূল্য হলে তার সাথে লাভ যোগ থাকে, কিন্তু ওটা তো ইয়ে না। ঠিক আছে? আচ্ছা, নেক্সট পরেরটাতে আমি চলে যাই। এই প্রশ্নটাও খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রচন্ড ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বাট আমাদের অনেকেরই ভুল হয় এটা। এটা একটু খেয়াল করার চেষ্টা করবেন। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বলছে একজন দোকানদার 7.5% ক্ষতিতে একটা দ্রব্য বিক্রয় করলো। দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হতো এবং বিক্রয় মূল্য 31 টাকা বেশি হতো, তাহলে 20% লাভ হতো। হ্যাঁ, দ্রব্যটির ক্রয় মূল্য কত? এটা আমরা ঐকিক নিয়মে করব, এটা সবচেয়ে বেস্ট হয়। ঠিক আছে। আপনার এখানে প্রথম কথা হচ্ছে যে আপনার হচ্ছে কি বলছে
যে একজন দোকানদার 7.5% ক্ষতিতে একটা দ্রব্য বিক্রি করলো। তাহলে আমি এটুকু আগে লিখি যে ক্রয় মূল্য ক্রয় মূল্য যদি 100 হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 100 থেকে 7.5 বাদ দিতে হবে। তাহলে কত হবে? 92.5 টাকা নাকি? ওকে, তাহলে প্রথম লাইন তো বুঝতে পারছেন সবাই, আমার মনে হয় এটাতে কোনো কনফিউশন থাকার কথা না। এখন ওনারা বলছে যে ক্রয় মূল্য 10% যদি কম হয়, তাহলে ক্রয় মূল্য 10% যদি কম হয় তাহলে কত টাকা হবে? 10% কম হলে নতুন ক্রয় মূল্য হবে কত? নতুন ক্রয় মূল্য হবে 90 টাকা, তাই না? 90 টাকা, ঠিক আছে। এখন কি করছে, এই 90 টাকার উপরে 20% লাভে বিক্রি করবে। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? লাভে বিক্রয় মূল্য, এই যে 90 টাকা আছে, এই 90 টাকার সাথে কি হবে? এই 90 টাকারই 20% লাভ যোগ হবে। তাহলে 20% হলে 9 × 2 = 18। হ্যাঁ, 18 মানে 108 টাকা হবে তখন, 108 টাকা। তাহলে এই যে বিক্রয় মূল্য আর এই বিক্রয় মূল্য, এই দুইটার পার্থক্য কত আমাদের? যা হবে সেটাই বলছে 31 টাকা বেশি। তাহলে আমরা লিখবো এরকম যে বিক্রয় মূল্যের পার্থক্য আহ, আপনার এখানে আছে আমাদের 108 টাকা, আর ওখানে আছে হচ্ছে 92 টাকা 50 পয়সা। তার মানে কত হলো? 15 টাকা 50 পয়সা হলে আমাদের ক্রয় মূল্য কত হবে? 100, তাই না? আর যদি পার্থক্য 1 টাকা হয় তাহলে 100/15.5। আর আমাদের ক্রয় মূল্য যদি 31 টাকা, মানে পার্থক্য যদি 31 টাকা হয়, তাহলে 31 এটা দেখে 31 দিয়ে গুণ করলেই হবে। তাহলে আপনার এটা দিয়ে কেটে দিলে এটা হবে 2, তাহলে উত্তর হবে হচ্ছে 200 টাকা। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসে। সোহেল রানা কিছু বলতেন? স্যার বলেন। স্যার স্যার ওই যে আমরা যে 20% লাভে বিক্রয় মূল্য, এখানে যদি 90 না করে 100 করতাম স্যার, আমরা তো ক্রয় মূল্য 100 টাকা ধরে নিলাম স্যার। না না না, মানে ওখানে কন্ডিশনটা তো ভিন্ন। বলছে যে যদি ক্রয় মূল্য 10% কম হতো তারপরে 20% লাভে বিক্রি করবে, আগে কম হবে তারপরে 20% লাভ। তার মানে হচ্ছে এই জায়গাটায় আমার ভুল হয় স্যার। না 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 না, এটা আপনার এই মানে ইয়া করার পর একটা ধরতে হবে। মানে এখানে 90 টাকা হবে যখন, এই 90 টাকার উপর 20% লাভ ধরবে, ও তো আগেরটার উপরে ধরবে না। হ্যাঁ, জি জি এখানে স্যার। এখানে একটু ফোকাস করবেন। তার মানে আপনার যেহেতু এটা ভুল হচ্ছে, এটা ফোকাস করবেন, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 90% স্টুডেন্ট এখানেই ভুল করে, ওই 100 টাকার পুরে ধরে। 100 টাকার পুরে ধরলে তার আমার 10% কমানোর কোনো দরকারই নেই। দরকার আছে কি? আমি যদি 100 টাকার পুরে 20% লাভ ধরে বিক্রি করি, আবার 7.5% ক্ষতি, তাহলে জেনারেলিতে হচ্ছে এইটার কি কাজ তাহলে আমাদের? এটা তো আমাদের মানে প্রয়োজন ছিল না, তাই না? হুম। মিরাজ, মিরাজ আপনি ইয়ে করেন, ওই যে আনমিউট করলেই হবে। হ্যাঁ, আমি আপনার স্পিকার অন করে দিছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার বলেন, আপনার স্পিকার অন হয়েছে, শোনা যাবে। জি স্যার, আমাকে এই ম্যাথটা আবার একটু প্রথম থেকে একটু যদি বলতেন তাহলে একটু আচ্ছা, ভালো হতো। মানে এখানে আপনার হচ্ছে ওনারা প্রথমে বলছে যে একটা দোকানদার 7.5% ক্ষতিতে কোনো প্রোডাক্ট বিক্রি করলো। হ্যাঁ, তাহলে আমাদের জি মূল স্যার। টার্গেট হচ্ছে কি, যে ক্রয় মূল্যটা বের করবো। তো আমরা ঐকিক নিয়মে ক্রয় মূল্যটা 100 টাকা যদি ধরে নিই, তাহলে বিক্রয় মূল্য যেহেতু 7.5% ক্ষতি, তাহলে 100 টাকা থেকে 7.5% বাদ দিলে 92 টাকা 50 পয়সা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা। জি এখন স্যার। এখন বলছে যে এই প্রোডাক্টের ক্রয় মূল্য যদি 10% কমে যায়, তার মানে কি, ক্রয় মূল্য আমার 100 টাকা ছিল, 100 টাকা থেকে যদি 10% কমে যায় তাহলে 90 টাকা থাকবে নাকি? হ্যাঁ, জি এই যে স্যার। 90 টাকা থাকবে। এখন বলছে তাইলে 20% লাভ হবে। তাহলে আমার এখন 20% লাভে যদি আমি বিক্রি করি, তাহলে এই 90 টাকার সাথে আমাদের 90 টাকার 20% যোগ করতে হবে। 90 টাকার 20% 18 অর্থাৎ টাকা। 90 টাকার উপরে 20% লাভ হচ্ছে 90 টাকার উপর। রাইট, 90 টাকার উপর, কারণ 10% কমার জি পরে। স্যার, বুঝতে পারছি। তাহলে এখানে জি স্যার, জি স্যার। হবে 108 টাকা হবে। এখন দেখেন এই 108 টাকা আর এই 92 টাকার পার্থক্য হচ্ছে আমাদের 15.5 টাকা।
এই 15.5 টাকা যখন পার্থক্য তখন ক্রয় মূল্য 100 টাকা। আর এনার পার্থক্য বলছে 31 টাকা বেশি, তার মানে 31 টাকা পার্থক্য হলে কত, তাহলে 1 টাকায় কত, 31 টাকা। হুম, তাহলে আমাদের হয়ে যাবে। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আপনারা সবাই ভালো করে পড়বেন, কয়েকবার চেষ্টা করবেন, না হলে আরো একবার দেখতে হবে এটা। 10 নম্বরে চলে আসি। 10 নম্বরটা বলছে, এটাও খেয়াল করেন, এটা আমাদের হচ্ছে একটু, মানে আমরা যদি জাস্ট শুধু মানে নাজবল বলেন, স্যার এখানে একটা আমার প্রশ্ন, এই বল ম্যাথের মাঝে পার্থক্য এবং যে বেশি বললো, এখন আমরা তো মানে 108 টাকা থেকে যে 100 টাকা পার্থক্য বললাম, তাহলে আমার এখানে পার্থক্য আর বেশি মানে সংজ্ঞার মধ্যে আমি লিখবো যে 100, মানে ওই পূর্বের ম্যাথটা যে এত টাকার পার্থক্য করবো, তা আমি এখানে পার্থক্য উল্লেখ করবো না বেশি, এত টাকা যে কোনো বেশি একটা হলে এত লিখতে টাকা পারে, যে এত বেশি টাকা হলে। বেশি হলে ক্রয় মূল্য 100 টাকা লিখতে হ্যাঁ, পারেন, অসুবিধা নেই, একই কথা। হ্যাঁ, এত টাকা জি বেশি আমি ক্রয় মূল্য 100 টাকা, অথবা পার্থক্য এত টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, একই কথা, তোমাদের কোনো আমি সমস্যা। ওই প্রশ্ন, তোমাকে ওই প্রশ্ন অঙ্কটা আমি আগে দেখে আপনার ভিডিও সলভ করছিলাম, ওই সময় প্রশ্নটা ছিল। হুম, আচ্ছা। অসুবিধা নেই, এটা সিম্পল ব্যাপার। হ্যাঁ, অসুবিধা নেই। জি এরপর আমরা এটাতে চলে আসি। বলছে একটা পণ্য 4,000 টাকা, এইটা প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, এইটা আপনার 7-8টা পরীক্ষা এসেছে। একটা পণ্য 4,000 টাকায় বিক্রি করায় কিছু ক্ষতি হলো, আর পণ্যটার আপনার 5,000 টাকায় বিক্রি করে আগে যা ক্ষতি হয়েছিল তার হচ্ছে আহ, মানে 200/3% লাভ হলো, লাভ হতো, তাহলে পণ্যটির ক্রয় মূল্য কত? আচ্ছা, আমাদের পণ্যটির ক্রয় মূল্য জানতে হবে, তাই না? তো এটা আমি ধরে নিলাম হচ্ছে X টাকা। এখন আপনারা আমার এই কোয়েশনটা একটু বোঝার চেষ্টা করেন, এইভাবে সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, আপনার ঐকিক নিয়মের থেকে এইভাবে বেস্ট হবে। তা আমি বিষয়টা কিভাবে সাজাবো, প্রথম কথা দেখেন, বলছে যে পণ্যটা 4,000 টাকায় বিক্রি করলে ক্ষতি হবে। বুঝতে পারছেন কথা কি? 4,000 টাকায় বিক্রি করলে ক্ষতি হবে। আচ্ছা, ক্ষতি কখন হয় বলেন তো? ক্ষতি হয় যখন ক্রয় মূল্য বেশি হয়, ক্রয় মূল্য থেকে আমরা যদি বিক্রয় মূল্য কি করি, বিক্রয় মূল্য বাদ দিই, তখন হয় আমাদের কি, এই যে ক্ষতি, এইটা হচ্ছে আমাদের কি, ক্ষতি। বুঝতে পারছেন সবাই কথা কি? আমাদের ক্রয় মূল্য থেকে যখন ক্রয় মূল্য বেশি, মানে বেশি দামে কিনে কম দামে বিক্রি, তাহলে আপনার ক্ষতি হবে, স্বাভাবিক কথা। তাহলে আপনি কিনেছেন X টাকায়, আর বিক্রি করছেন কত টাকায়, 4,000 টাকায়, 4,000 টাকায়। হ্যাঁ, তাহলে আপনার ক্ষতি হলো কত টাকা, এটার থেকে এটা বিয়োগ করলে ক্ষতি হয়ে গেল। বুঝতে পারছেন ক্ষতি, বুঝছেন তো সবাই? মানে আপনার এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য, এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, বিক্রয় মূল্যের টাকা কম, এই জন্য আমাদের ক্ষতি হলো। এবার লাভ কখন হয়? লাভ হয় হচ্ছে, লাভ হয় হচ্ছে কি, লাভ হয় হচ্ছে বিক্রয় যখন বেশি মূল্যে হয় আর ক্রয় যখন কম মূল্যে হয়, তখন হয় হচ্ছে লাভ, নাকি? তাছাড়া তো লাভ হবে না। তাহলে আপনার এখানে দেখেন, বিক্রয় এবার করছে হচ্ছে 5,000 টাকায়, তাহলে বিক্রয় হচ্ছে 5,000 টাকা, আর ক্রয় হচ্ছে আমাদের কি, ওই X টাকায়, তাহলে এইটা হলো আমাদের কি, লাভ। বুঝতে পারছেন কি? এটা হলো আমাদের লাভ। এখন আমাদের শর্তে বলছে, এই যে লাভটা হলো, এই লাভের যে টাকাটা, এইটা নাকি, এইটা নাকি কি হয়েছে, ক্ষতির 200/3%। এই লাভের টাকাটা হচ্ছে, এই যে ক্ষতি এখানে দেখতেছেন না নীল কালারের যে ক্ষতি, এই ক্ষতির হচ্ছে 200/3% করলে লাভের সমান হয়ে যাবে। বুঝতেন কথা কি? এই ক্ষতির 200/3% করলে লাভের সমান হয়ে যাবে। আপনারা কি বুঝতে পারছেন ইকুয়েশন? আচ্ছা, এখন আমি তো ধরেন এই উপরের ইকুয়েশন যদি মিশাই দেই, এটা যদি আর মিশাই দেই, তাহলে আমাদের আর এত তো চিন্তা ভাবনার কিছু নাই, তাই না? এটা বাদ, এগুলার আর কোনো দরকার নাই। তাহলে আমরা লিখবো ক্রয় মূল্য, মনে করি ক্রয় মূল্য X টাকা, লিখে প্রশ্ন মতে এটা লিখে ফেলবো, ঠিক আছে? পরীক্ষায় গিয়ে প্রশ্ন মতে এটা লিখে চলে আসবো। আচ্ছা, তাহলে এখন আমরা এটা একটু ধীরে সুস্থে কাটাকাটি করি। কাটাকাটি হচ্ছে X - এটা 4,000। হুম, আচ্ছা, এখানে আছে 200/3, পার্সেন্টেজ তুলে দিলে এটার নিচে 100 হবে, তাই না? পার্সেন্টেজের জন্য নিচে 100 হবে, সমান সমান এটা হচ্ছে আপনার 5,000 - X। তাহলে এই 100 দিয়ে এটাকে কেটে দিলে কত হবে, 2। 2 দিয়ে উপরে গুণ হয়ে যাবে, তাহলে উপরে হচ্ছে 2X - 8,000,
আর এটা হচ্ছে 3 দিয়ে এই পাশে গুণ হবে, তার মানে 3 5 15,000 মাইনাস 3x। তাহলে 5x সমান সমান হচ্ছে কত? 23,000। 23,000। তাহলে এক্স এর মানটা আমাদের এখান থেকে ইজিলি চলে আসবে। 23,000-কে 5 দিয়ে ভাগ করলে আপনার 4 5 20, আর হচ্ছে 5 6 30, 4,600 টাকা। ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে 15 আর একটা 23,000, হ্যাঁ 23,000-কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আমাদের 4,600 টাকা। তো এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য, এই যে 4,600 টাকা। হ্যাঁ, ক্লিয়ার সবাই? 5x হচ্ছে এই যে এই পাশে যে 3x আর ওই পাশে যে 2x, দুইটা যা যোগ হবে না, এই 3x এই পাশে গেলে এটার সাথে যোগ হয়ে যাবে, আর এই 8,000 এই পাশে আসলে 23,000 হয়ে যাবে না? হুম। এইটা এই অঙ্কটা আসে পরীক্ষায়, অনেক পরীক্ষায় আসছে। আপনারা যদি একটু মানে ইয়ে করেন, আমার মনে হয় এটা বোঝার কথা। এটা খুব একটা জটিল আমার কাছে আমার কাছে না, আপনাদের কাছেও খুব একটা জটিল মনে হওয়ার কথা না। তারপরেও প্রাথমিক অবস্থায় একটু মনে হতে পারে। এই যেমন এটা দেখেন, হুম, এই প্রশ্ন আর ওই প্রশ্ন একই, একই প্রশ্ন। বলছে ছাতাটার ক্রয় মূল্য কত এখানে। একটা ছাতা 378 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয়, 450 টাকায় বিক্রি করলে তার 3 গুণ লাভ হয়। তাহলে আমরা আগে প্রথমে ক্ষতি আর লাভের চিন্তা করি। হ্যাঁ, এটা ক্ষতি আর এটা হচ্ছে লাভ। আচ্ছা, ক্ষতি কখন হয়? ক্ষতি হয় যখন ক্রয় মূল্য থেকে আমার বিক্রয় মূল্য বাদ যাবে, তখন হবে ক্ষতি, নাকি? কারণ আমার ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম, ক্ষতি হয়ে গেল। লাভ কখন হয়? যখন আমার বিক্রয় মূল্য বেশি হবে, ক্রয় মূল্য কম হবে, তখন লাভ হয়। এই যে লাভের টাকাটা দেখতেছেন, এই লাভের টাকাটা বলছে ক্ষতির কয় গুণ, এটা সমান সমান ক্ষতির হচ্ছে 3 গুণ। ক্ষতির 3 গুণ। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পারছেন বিষয়টা কি? তাহলে আমরা এটা যদি গুণ করি তাহলে 3x, আর এটা 3 8 24, হাতে 2, 3 7 21, আর 2 23, হাতে থাকলো আমার 2, 9 আর 2 11, আর এটা হচ্ছে 450 মাইনাস এক্স। তাহলে এটা হবে 4x, আর 11 4 1584, 1584। তাহলে এক্স এর মান 4 দিয়ে যদি এটা কাটি, 3 4 12, এখানে 3 নং 36, না না সরি, 3 4 12, 4 নং 36, আর থাকে কত ওখানে, 4 6 24, 396 টাকা। তার মানে ক্রয় মূল্য 396 টাকা। মিরাজ মনে হয় কিছু বলতে চাই, দেখা যাক। হ্যাঁ মিরাজ, বলেন আপনি। মিরাজ আনমিউট করেন, কথা বলেন। স্যার এই যে ক্লাসগুলা করতেছি, আমি তো আজকে প্রথম করতেছি, তো হ্যাঁ আমি তো জানি না, তো এই আজকের ক্লাসের প্রত্যেকটা শীট কি আমি পাবো? হ্যাঁ, হ্যাঁ, এগুলো শিট আছে, ক্লাসের রেকর্ড, ক্লাস সবই থাকে। হ্যাঁ, এগুলো সবই আছে আপনার আপনার গ্রুপ। শীটগুলা কিভাবে সংগ্রহ করতে এটা হবে আমি স্যার? দিয়ে দেবো। আমাদের ওই যে একটা পেইড গ্রুপ থাকে, তো ওখানে সব দেওয়া থাকে, বুঝছেন? ওখানে সবকিছু আপলোড করা থাকে, একটা ইয়ে জি আছে, স্যার, জি স্যার, জি স্যার, ড্রাইভ আছে, ওখানে আছে। হ্যাঁ, আচ্ছা। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, এ কি লিখছে? জুয়েল বলছে গুণ গুণ করতে হবে, এই যে 3 8 24 দিয়ে এটা গুণ, 378-কে 3 দিয়ে গুণ করলে হবে। হুম, আচ্ছা, গুণ তো সহজ জিনিস। আচ্ছা, এই প্রশ্নটা আমার তাহলে আর মনে হয় প্র্যাকটিস করার খুব একটা দরকার নেই। এটা আমি একবার অনেক সুন্দর করে করার চেষ্টা করছি, যে 14% ক্ষতিতে পণ্য বিক্রয় করলে যদি 221 টাকা বেশি হয় তাহলে 12% লাভ হতো। তাহলে 14% ক্ষতিতে বিক্রি করলে হবে 86 টাকা, 12% লাভে বিক্রি করলে হবে 112 টাকা। তাহলে মাঝখানে কত হচ্ছে? ওইদিকে 12 আর এদিকে হচ্ছে 14, 26। তাহলে পার্থক্য 26 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে কত? 221 টাকা হলে কত? তো এটা আর আমার মনে হয় যে বারবার করার দরকার নেই। শারমিন কি বলেন? আমি তো রেকর্ড ক্লাস রেগুলার দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই প্রশ্নটা 16 নম্বরে আসি। ওইগুলো সব প্রশ্ন একই, মানে এ পর্যন্ত আছে। অনেক মনে হয় কিছু বলতে চাই, দেখি অনেককে। হ্যাঁ অনেক, আপনি বলেন দেখি শুনি। অনেক আনমিউট করেন, আনমিউট করে কথা বলেন।
আনমিউটে ক্লিক করলে, হ্যাঁ অনেক বলেন। আচ্ছা, অনেক মনে আনমিউট করতে পারছে না নাকি? আচ্ছা, অনেক কথা যদি নাও বলতে পারেন অসুবিধা না, আপনি এসএমএস করেন। যদি আমি কোনো গুরুত্বপূর্ণ মেসেজ থাকে তাহলে আমি সেটা দেখতেছি। হ্যাঁ, আচ্ছা, দেখ অনেককে আমরা পেলাম না, আমরা এইটাতে চলে আসি। হ্যাঁ, এখানে বলছে কি দেখেন, যে এক ব্যক্তি কোনো একটা দ্রব্যের ধার্য মূল্যের উপরে 8% কমিশন দিয়ে 15% লাভ করে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে ক্রয় মূল্য 280 টাকা হলে ধার্য মূল্য কত? আচ্ছা, এখানে আপনাদের তিনটা মূল্য সম্পর্কে আগে ভালো ধারণা না থাকতে হবে। একটা হচ্ছে ক্রয় মূল্য, হুম, ক্রয় মূল্য। আর একটা হচ্ছে আপনার বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। আর একটা হচ্ছে ধার্য মূল্য, আর একটা হচ্ছে ধার্য মূল্য। এই তিনটা বিষয় আপনাকে ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে ক্রয় মূল্য, মানে আপনি তো বুঝতেই পারছেন, এখানে দেওয়া আছে 280 টাকা। 280 টাকা, এটা হচ্ছে ক্রয় মূল্য, মানে এই টাকা দিয়ে প্রোডাক্টটা কিনেছে। হ্যাঁ, মানে দোকানদার এই টাকা দিয়ে প্রোডাক্টটা ক্রয় করেছে। আর বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্যটা হচ্ছে, বলছে 15% লাভে সে বিক্রি করেছে। তার মানে এই 280 টাকা তার আসল টাকা, এই 280 টাকার সাথে সে কয় পার্সেন্ট লাভ যোগ করছে? 15%। 15% লাভ যোগ করে কত টাকা হবে তাহলে? এটা আমি এখানে বের করে নিই। 280 টাকার 15% করলে 15 দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ হবে। তাহলে এই শূন্য কাটা, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 14, 3 14 42। তার মানে 42 টাকা হবে। তাহলে 280 আর 42 হচ্ছে 322 টাকা। তার মানে সে বিক্রি করছে 322 টাকায়। ঠিক আছে, আচ্ছা, বিক্রি করছে 322 টাকা। এই দুইটা তো ক্লিয়ার হলাম। হ্যাঁ, যে ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত। এখন ধার্য মূল্যের যে বিষয়টা সে বলছে, ধার্য মূল্যটা হচ্ছে যেগুলো দেখবেন যে প্রোডাক্টের গায়ে লেখা থাকে যে দামটা। হ্যাঁ, যেমন একটা পোশাক কিনতে গেলেন, দোকানদার আপনার কাছ থেকে চাওয়া দামটাকে আমরা বলতে পারি ধার্য মূল্য। হ্যাঁ, ধরেন আপনার কাছে বললো যে 500 টাকা এটার দাম, আপনি তখন দামাদামি করবেন। দামাদামি করে তারপরে তো বিক্রি হবে, তাই না? অর্থাৎ যেটা চাইবে বা যেটা ওই মানে পোশাকের গায়ে অথবা প্রোডাক্টের গায়ে লেখা থাকবে, সেটাকেই বলা হয় ধার্য মূল্য। ঠিক আছে, দেখবেন অনেক সময় বইয়ের গায়ে দাম লেখা থাকে 500, বই বিক্রি করে 300 বা 200 টাকা। এতে বিক্রয় মূল্য একটা লেখা দাম, এটা হচ্ছে লিখিত দাম। ঠিক আছে, ধার্য মূল্য। তাহলে এখানে ওনারা বলছে ধার্য মূল্যটা কত। তাহলে ধার্য মূল্য যদি 100 টাকা হয়, তারপর 8% কমিশন দিয়ে সে বিক্রি করে দিছে। তার মানে আমরা এখানে লিখি যে ধার্য মূল্য 100 হলে, 100 হলে বিক্রয় মূল্য 92। হুম, বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 92 টাকা। কেন 92 টাকা? কারণ 8% কমিশন দিছে, মানে ও যেটা ধরে রাখছে তারপরে 8% কমিশন দিছে। তাহলে আমরা বলতে পারি যে 92 টাকা বিক্রয় মূল্য হলে, বিক্রয় হলে ধার্য হচ্ছে 100। ধার্য মূল্য কত আমাদের? ধার্য মূল্য 100 টাকা। তাহলে 1 টাকা হলে কত? 100 ভাগ 92। আর আমাদের এখানে আছে কত? 322 টাকা। তাহলে 322 টাকা হলে কত? এটা দিয়ে গুণ করলে আমাদের হয়ে যাবে। তা আমরা এটা কাটাকাটি করার চেষ্টা করি। 2 দিয়ে কাটলে এটা হবে 50, 2 দিয়ে কাটলে এটা হবে 46। আচ্ছা, আবার যদি আমরা 2 দিয়ে কাটি, এটা হবে হচ্ছে 25, আর এটা হবে হচ্ছে 23। 23 দিয়ে এটাকে কাটার চেষ্টা করতে হবে এখন। 23 দিয়ে যদি আমরা হচ্ছে 322কে কাটি, তাহলে 23 একে 23 হবে, তাই না? আর থাকবে হচ্ছে 9, 92। 92 হলে কত হবে? 23-এর 4 হবে। হ্যাঁ, তাহলে আপনার 25-এর মানে 14 গুণ হবে। ঠিক আছে, তো 25-এর 8 গুণ হলে হবে 200, আর 8 গুণ হলে হবে 200, 16 গুণ হলে হবে 400। তাহলে তার মানে 350 হবে, তাই না? 350, 350 টাকা।
তার মানে হচ্ছে এটা ধার্য মূল্য হচ্ছে 350 টাকা। বুঝতে পারছেন সবাই? কারো কোনো কনফিউশন থাকলে বলবেন, এটা আসে পরীক্ষায়, হ্যাঁ। আচ্ছা, আমাদের হচ্ছে মানে মাঝে মাঝে কিছু প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক দু একটা কথা আসে, এগুলো কিন্তু কোর্সেরই অংশ, এগুলো বলতে হয়। আমি একটা বিষয় আপনাদেরকে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে সুন্দরভাবে বা কোনো মুখরোচক কোনো কথা মানে বলা বা শোনার খুব একটা অভ্যাস আমার নাই। এটা একটা ধরনের এক ধরনের বলতে পারেন ডিসকোয়ালিফিকেশন আছে। বিষয়টা কি আমি একটু ক্লিয়ার করি আপনাদের। সেটা হচ্ছে যে আপনি এখানে পড়াশোনা করতেছেন, আপনি ম্যাচিউর, 18 বছর বয়স পার হয়েছে, আপনি অনার্স কমপ্লিট করেছেন বেশিরভাগ ছেলেমেয়ে। অর্থাৎ আপনি জানেন বাংলাদেশের পরিস্থিতি পরিবেশ সবকিছু আপনি বোঝেন, এমন না যে আপনি কিছু বোঝেন না। এখন আমি আপনাকে যদি এমন কোনো কথা বলি যেটা বাস্তবতা বিবর্জিত, সেটা আপনার ক্যারিয়ারের জন্য ক্ষতিকর হবে। হুম। সেটা আমার একজন টিচার হিসেবে আমার বলা উচিত হবে না। আমি আপনাকে কখনোই ওভার কনফিডেন্স দিতে পারবো না, বা হচ্ছে এমন কিছু আপনাকে যেমন আপনাকে এটাও বলা সম্ভব না যে আপনি 2 মাস পড়াশোনা করলে একটা চাকরি পেয়ে যাবেন। এগুলো আসলে একটা ভ্রান্ত কথা, ভুল ধারণা। মূল কথাটা হচ্ছে আপনার প্রস্তুতি কমপ্লিটলি নিতে একটা নির্দিষ্ট সময়, একটা জেস্টেশন পিরিয়ড আছে। হুম। যেমন একটা সন্তান ভূমিষ্ঠ হতে 10 মাস সময় লাগে, তেমন আপনার প্রস্তুতিকে কমপ্লিট করতে একটা নির্দিষ্ট সময় লাগে। এই সময়টাতে আপনার ব্রেন এটাকে নিবে, নার্সারিং করবে, এটাকে বারবার অ্যাবজর্ব করবে, কিছুবার বের করে দিবে, আবার নিবে, এরকম করতে করতে আপনার ব্রেন এটাকে পার্মানেন্ট করবে। পরীক্ষার জন্য প্রস্তুতি হবে, তারপরে আপনি আপনার ব্রেনকে যখন সিগন্যাল দিবেন ডেফিনেটলি আপনাকে এটা রিপ্লাই করবে, আদারওয়াইজ করবে না। এখন অনেকে বলে স্যার প্রচুর ভোকাবুলারি বললাম মনেই থাকে না। আপনি পড়ছেন হয়তো 2 দিন বা 3 দিন, তাহলে এত তো সহজ না জিনিসগুলো, তাই না? বাস্তবতা এতটা সহজ না। এই জন্য মূল কথা যেটা হচ্ছে আপনার প্রচুর পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে। সুন্দর সুন্দর কথা শুনে লাভ নাই। আপনার অনেক ইউটিউব থেকে বা অনেক জায়গা থেকে ভালো ভালো দেখবেন অনেক ধরনের কথা আপনি শুনতে পারেন, এগুলোতে আপনার কোনো উপকারে আসবে না। আপনার পরিশ্রমে আপনার সফলতা, অন্য কোনোভাবে আপনি কোনোভাবে সফলতা আসবে না। হ্যাঁ। তো যত সম্ভব আপনার মেধা মনন চিন্তা চেতনা সবকিছু পড়াশোনার মধ্যে দেওয়ার চেষ্টা করেন এবং আত্মস্থ করার চেষ্টা করেন, ভালোবাসা তৈরি করেন, আপনি একটু ভালো রেজাল্ট পাবেন। আদারওয়াইজ আপনি কোনো ভালো রেজাল্ট পাবেন না। হ্যাঁ। পৃথিবীর সব কোর্স ম্যাটেরিয়াল এক জায়গায় করলেও হবে না যদি আপনার ভালোবাসা তৈরি না হয়। তো সুতরাং এইটাই আমার পরামর্শ, আপনি পড়াশোনা করেন, পড়াশোনা করেন এইভাবে। যেমন আমাকে একটা ছেলে, পরীক্ষা আছে সামনের 20 তারিখে, আমাকে একটা ছেলে আজকে ফোন দিয়ে বলছে যে স্যার একটা সাজেশন দেন যাতে 1 সপ্তাহের মধ্যে পড়ে শেষ করতে পারি। তাই আমি বললাম এরকম কোনো সাজেশন আমার কাছে নাই, এটা একমাত্র কবিরাজের কাছে যাইতে হবে, অথবা যারা দরবেশ পীর আছে এদের কাছে যাইতে হবে, পীর কামেল এদের কাছে। এরা ফোঁফা দিয়ে একটা ব্যবস্থা করতে পারে। তাছাড়া পৃথিবীর কোনো শিক্ষকের পক্ষে এরকম ধরনের উদ্ভট কোনো কিছু করা সম্ভব না। হ্যাঁ। তা আপনাদের প্রতি মনোযোগ বা আপনাদের প্রতি অনুরোধ এটাই যে ইউ হ্যাভ টু স্টাডি হার্ড, ইউর ইন্ডাস্ট্রি উইল ব্রিং ইউর সাকসেস, আদারওয়াইজ ইউ উইল নট সাকসেস। ঠিক আছে? হ্যাঁ। মানে আমরা হচ্ছে মডারেটর। হ্যাঁ, আপনাকে আমি একটু গাইড করতেছি যে এই জিনিসগুলো পড়বেন, এবং এই একটা 2 ঘন্টা সময়ের ভিতরে আমার সাথে থাকতেছে। এটা হচ্ছে একটা নার্সারি। আপনি কি ছোট বাচ্চা ছেলে, আপনার বুদ্ধি আছে না? তো এই জন্য আপনি সঠিকভাবে পড়াশোনা করবেন, শুধু পড়াশোনা করবেন। কোর্স ম্যাটেরিয়ালটা আমার পুরো ছেড়ে দেন, যে কোর্স ম্যাটেরিয়াল আমি যে বিষয়গুলো আপনাদের দিব এগুলোই যথেষ্ট, বাট সময় দিতে হবে আপনাকে। হ্যাঁ। আমিও খুবই মানে আমার যে স্টুডেন্টগুলো এখন পর্যন্ত চাকরি পেয়েছে তারা খুবই পরিশ্রমী ছিল। মানে অল্প পরিশ্রমে কারো চাকরি হয়নি এখন পর্যন্ত, মানে একজনেরও হয়নি।
হ্যাঁ, প্রচুর পরিশ্রমী ছিল, প্রচুর। এবং আমার 12টা ব্যাচ থেকে প্রায় 200-র মতো ছেলে মেয়ে এখন চাকরি করে। সবাই খুবই পরিশ্রমী ছিল এবং তারা সফল হয়েছে। তো ওই জন্য বলছি যে আপনাদের এটা করতে হবে। হ্যাঁ, এই তো যাই হোক, আমরা শুরু করি। কিন্তু মানে ওইটা মাথায় নিয়ে কাজ করবেন। হ্যাঁ, মানে আপনার এই অল্প পরিশ্রমে কিন্তু কিছু হবে না। বলছে প্রতি ডজন কলা 75 টাকায় কিনে প্রতি হালি কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। তাহলে 20% লাভে লাভে আপনার হচ্ছে বিক্রয় মূল্য কত হবে? 20% যেহেতু লাভ হবে, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য হবে, এই 75 টাকা তো থাকবেই। এই 75 টাকার সাথে কি হবে? এটার আবার 20% লাভ যোগ হবে। তাহলে 75 টাকা 20% 15 টাকা। তাহলে 75 আর 15 মিলে কয় টাকা হচ্ছে? 90 টাকা। এই যে 90 টাকা হলো, এটা হচ্ছে 1 ডজনের দাম। তো বলছে এক হালির দাম কত? তাহলে এক হালির দাম হবে কত? এক হালির দাম হবে, সহজ কথা, এক এই 90 টাকা, এটা হচ্ছে 1 ডজন। 1 ডজন মানে 12টা। তো 12 দিয়ে ভাগ করে এক হালি মানে 4টা, তাহলে 30 টাকা হবে। হ্যাঁ, 30 টাকা। ঠিক আছে, 12 দিয়ে ভাগ করলে একটার দাম পাওয়া যাবে, 4 দিয়ে গুণ করলে এক হালির দাম পাওয়া যাচ্ছে। এটা সহজ অঙ্ক, এটা খুব একটা আসে না পরীক্ষায়। তবে and, হুম, এই প্রশ্নটা দেখেন। এই প্রশ্নটাতে বলছে যে মানে এখানে হচ্ছে আমাদের বলছে এক ব্যক্তি 400 টাকায় একটা ঘড়ি ক্রয় করেছে এবং বিক্রয় মূল্যের উপর 20% লাভ করছে। আপনারা কি প্রশ্ন বুঝতে পারছেন এটা? হ্যাঁ, এটা কিন্তু ক্রয় মূল্যের উপরে লাভ না। হ্যাঁ, আমাদের হচ্ছে বিক্রয় মূল্যের উপরে 400 টাকা মানে 20% লাভ করছে। বুঝতে পারছেন? মানে এখানে কিন্তু একটা খুবই ঝামেলা যুক্ত আছে মানে কথার মধ্যে। আমরা সচরাচর ক্রয় মূল্যের উপরে লাভ ধরবো নাকি? এখানে কিন্তু লাভটা ধরতে বলছে বিক্রয় মূল্যের উপরে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখানে যদি মনে করি যে বিক্রয় মূল্য 100 টাকা হলে 100 টাকা হলে, আচ্ছা, বিক্রয় মূল্য 100 টাকা হলে, আচ্ছা, ক্রয় মূল্য কয় টাকা হবে? ক্রয় মূল্য কয় টাকা হবে? আচ্ছা, ক্রয় মূল্য হবে হচ্ছে 80 টাকা। 80 টাকা। হ্যাঁ, বিক্রয় মূল্য 100 টাকা হলে ক্রয় মূল্য হবে 80 টাকা। কেন? কারণ হচ্ছে বিক্রয় মূল্যের উপরে 20% লাভ মানে 20 টাকা লাভ ধরেই তো 100 টাকা। মানে 20 টাকা লাভ হওয়ার পরেই তো 100 টাকা। তাহলে কেনা দাম ছিল 80 টাকা। এরপরে আপনাকে এখানে লিখতে হবে যে হচ্ছে ক্রয় মূল্য 80 হলে 80 হলে বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে 1 টাকা হলে কত? 100/80। আর এখানে আছে 400 টাকা। তাহলে 400 টাকা দিয়ে গুণ করলে এটা 500 হবে। হুম, এটা দিয়ে কেটে দিলে 5×8 = 40, তার মানে 500 টাকা। বুঝতে পারছেন? তার মানে বিক্রয় মূল্য হবে 500 টাকা। এখানে এই ক্লুটা ধরতে পারছেন কি সবাই, যে বিক্রয় মূল্যের উপরে লাভ হবে 20%, ক্রয় মূল্যের উপরে না কিন্তু। তাহলে আপনার বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য কিন্তু 80 টাকা হবে। কেন? কারণ এর মধ্যে 20% লাভ আছে, মানে 20 টাকা লাভ আছে। হুম, লাভ বাদ দিলেই তো ক্রয় মূল্য পাওয়া যাবে তখন। এটা ধরতে পারছেন কি সবাই? এটা ধরতে না পারলে বলবেন কিন্তু। হ্যাঁ, কারণ এটা কিন্তু ঝামেলা হবে। আচ্ছা, পরেরটাতে চলে যায়। হ্যাঁ, আবদুল্লাহ প্রতি ডজন কলা কিনছে 21 টাকা দরে, আর 15 ডজন কিনছে, আর 14 টাকা দরে 20 ডজন কিনছে। কিনে সবগুলো ডজন প্রতি 5 টাকা লাভে বিক্রি করছে। তাহলে 1 ডজনের দাম কত হবে? হ্যাঁ, তাহলে সে প্রথমে কিনলো কয় ডজন? 15 ডজন। তাহলে 15 ডজন 21 টাকা হারে, হ্যাঁ, 21 টাকা দরে দাম কত হবে?
15 কে 21 দিয়ে গুণ করলে হবে, তাহলে 20 15 300, তাহলে 315 টাকা। হ্যাঁ, আর পরে আছে 20 ডজন। 20 ডজন, এবার এবার হচ্ছে কয় টাকা দরে? 14 টাকা দরে। 14 টাকা দরে, তাহলে 20 × 14, তাহলে 14 × 28 মানে 280 টাকা। হ্যাঁ, তাহলে এখানে কয় ডজন হলো? এটা হলো আপনার 35 ডজন। তাহলে 35 ডজনের মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে এখানে 300 দিয়ে 500, 595 টাকা। 595 টাকা হচ্ছে 35 ডজনের দাম। হুম, তাহলে 1 ডজনের ক্রয় মূল্য কত হবে? এই 595কে আমাদের 35 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে আপনার 35, 1 × 35, আর থাকবে কত? এদিকে থাকবে 20, আর ওইদিকে থাকবে হচ্ছে 24, তাই না? তাহলে 245, 245 হলে আপনার 210 আর 35 7 হবে, তাহলে 17। তার মানে হচ্ছে 1 ডজনের দাম হচ্ছে 17 টাকা। তো এটা কেনা দাম। তাহলে এখন বিক্রয় মূল্য কত হবে? এই 17 টাকার সাথে 5 টাকা লাভ। হ্যাঁ, এই 17 আর 5-এ 22 টাকা, এই যে 5 টাকা লাভ। তার মানে 1 ডজনের বিক্রয় মূল্য 22 টাকা। ঠিক আছে। আচ্ছা, পরেরটাতে চলে যায় তাহলে। হ্যাঁ, আব্দুল্লাহ থেকে 20 বলছে, এক ব্যক্তি 18 টাকা ডজন ধরে কমলা ক্রয় করলো। 3টি কমলার ক্রয় মূল্যে 2টা কমলা বিক্রি করলো। তাহলে প্রতি ডজন কমলার বিক্রয় মূল্য কত? আচ্ছা, তো এখানে হচ্ছে এই এই ঘটনাটা কি ঘটছে? 18 টাকা ডজন ধরে কিনছে, তাই না? তাহলে একটার দাম কত? একটির আহ, দাম হচ্ছে, দাম মানে ক্রয় মূল্য আর কি। একটির ক্রয় মূল্য হচ্ছে 18 টাকা ডজন, তাহলে একটার ক্রয় মূল্য হবে 1.5 টাকা করে। হ্যাঁ, তাহলে এখানে বলছে হচ্ছে তিনটার ক্রয় মূল্য হচ্ছে কত? তিনটার ক্রয় মূল্য হবে, তাহলে একটা যদি 1.5 টাকা হয়, তাহলে 3টা গুণন 3 দিলে 4.5 টাকা। তিনটার ক্রয় মূল্য 4.5 টাকা। এখন বলছে দুইটা বিক্রি করছে 4.5 টাকায়। হুম, তাহলে দুইটার বিক্রয় মূল্য 4.5 টাকা। বিক্রয় মূল্য হচ্ছে কয় টাকা? 4 টাকা 50 পয়সা। তাহলে একটার দাম কত হবে? 4.5কে আপনি 2 দিয়ে ভাগ করেন, আর বলছে 1 ডজন মানে 12টা, তাই না? তাহলে 12টার দাম কত হবে? 12 দিয়ে গুণ করেন, তাহলে এটা কেটে দিলে হবে 6। তাহলে 4 6 24 আর 3 27। তার মানে ডজন প্রতি 27 টাকা দাম। হ্যাঁ, আচ্ছা, আরো কোনো কনফিউশন থাকলে বলেন। আচ্ছা, পরেরটাতে যাই। পরেরটাতে, আচ্ছা, এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন না, এটা না করে আমি হচ্ছে আহ, এই 22 নম্বরটা করাই। হ্যাঁ, 21 নম্বরটা অতটা ইম্পর্টেন্ট না, খুব একটা আসে না পরীক্ষায়। 22 নম্বরটাতে কি বলছে? যে একটা 5 টাকায় 2টা করে কমলা কিনে 36 টাকায় কয়টা কমলা বিক্রি করলে X% লাভ হবে? হুম, আচ্ছা, প্রথম কথা হচ্ছে এখানে আমাদের কয়েকটা ক্লু একসাথে দেওয়া আছে, এই জন্য আমাদের কনফিউশন হচ্ছে। 5 টাকায় 2টা করে কমলা কিনবে। হ্যাঁ, আচ্ছা, 2টা কিনুক আর যাই কিনুক, মানে ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা। হ্যাঁ, এই পর্যন্ত আমরা একটু ঢেকে রাখি, ঠিক আছে? হচ্ছে আমাদের তাহলে সুবিধা হবে বুঝতে। 5 টাকায় কমলা কিনছে,
আর হচ্ছে X% লাভে আহ, বিক্রয় করছে। হুম তাহলে প্রথমে আমরা হচ্ছে আচ্ছা, হুম, 5 টাকায় সে কিনছে, তাহলে আমরা বলতে পারি যে আমাদের ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, নাকি? এটাতে কোনো তো সমস্যা নেই। ক্রয় মূল্য হচ্ছে কয় টাকা? 5 টাকা। আচ্ছা, এখন হচ্ছে আমাদের বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য বলছে যে X% লাভ ধরতে হবে, মানে আমাদের 5 টাকা থাকবে, এই 5 টাকার সাথে 5 টাকার আবার X% লাভ ধরতে হবে। ঠিক আছে, তাহলে এখানে 5 প্লাস এটা 5x হবে উপরে, আর পার্সেন্ট চলে গেলে নিচে 100 হবে। হ্যাঁ, তাহলে এটা দিয়ে কেটে দেন আগে, এটা কেটে দিলে হবে 20। তাহলে এখানে যদি আমি 20 লসাগু করি, তাহলে এখানে 5 20 100, আর এটা হচ্ছে প্লাস, এখানে শুধু এক্স থাকে। এই তো, এইটা হচ্ছে আমাদের কি বিক্রয় মূল্য। আচ্ছা, এই বিক্রয় মূল্য পর্যন্ত বুঝতে পারছেন সবাই? মানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, এই দুটো বুঝতে পারছেন? ক্রয় মূল্য 5 টাকা আর বিক্রয় মূল্য আমাদের 100 প্লাস 100 প্লাস X/20। হ্যাঁ, আচ্ছা, এইবার আমরা এটা মিশানোটা উঠাই দিই। এখানে আমাদের বিক্রয় মূল্য হলো 100 প্লাস X/20, দুইটির বিক্রয় মূল্য, হ্যাঁ দুইটার বিক্রয় মূল্য, রাইট। তার মানে আমাদের বলতে পারি আমরা এই টাকায় বিক্রি করতে হবে দুইটা, মানে আমাদের এই যে 100 প্লাস X/20 টাকা যেটা আছে না, এটাতে বিক্রি করতে হবে কয়টা? দুইটা। তাহলে আমরা লিখবো এভাবে, 100 প্লাস X/20 টাকায় বিক্রি হবে দুইটা, এত টাকায় বিক্রি হবে কয়টা? দুইটি। ঠিক আছে, তাহলে 1 টাকায় বিক্রি হবে কয়টা? এই 20টা উপরে উঠে যাবে তখন, ডিভাইডেড বাই 100 প্লাস এক্স। আর আমাদের এখানে বলছে 36 টাকায় কয়টা হবে, তাহলে 36 টাকায় কয়টা হবে? তাহলে 2 × 20 × 36 ডিভাইডেড বাই 100 প্লাস এক্স। তাহলে 36 দোকানে 72, 72 দোকানে 144, 144 আর 100 প্লাস এক্স, এটা হচ্ছে আমাদের উত্তর, এত টাকা। হুম, এত টি টাকা তো না, এত টি। হুম, তার মানে 36 টাকায় বিক্রি করতে হবে 1440 ডিভাইডেড বাই 100 প্লাস এক্সটি। হুম, আচ্ছা, আমাদের আরো কয়েকটা ছিল, আমি আর একটা অঙ্ক করাই আমাদের হচ্ছে এতে চলে যাব। হ্যাঁ, মানে 23 নম্বরটা করাই আমরা হচ্ছে হচ্ছে আপনার ইংলিশ পড়ি, কাল থেকে বাদ বাকিটা ওখান থেকে শুরু করা যাবে, একদিনে তো অতগুলো সম্ভব না। হুম, বলছে টাকায় 3টা করে আম ক্রয় করে টাকায় 2টা করে আম বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এটা খুবই সহজ কথা, মানে টাকায় 3টা আম কিনছে, আর হচ্ছে 2টা আম হচ্ছে বিক্রি করছে। ঠিক আছে, তে আসলে আমাদের টাকায় কিনেছে আপনার 3টা আম। হুম, মানে ক্রয় মূল্য হচ্ছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 3টা আমের ক্রয় মূল্য 1 টাকা, টাকায় মানে 1 টাকা। হ্যাঁ, তাহলে 3টি আমের ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। হ্যাঁ, 1 টাকা, 3টে আমের দাম হচ্ছে 1 টাকা। তাহলে একটার দাম কত হবে? একটা আমের দাম হবে হচ্ছে 1/3। আর এখানে কয়টা আম? 2টা, তাহলে 2টা আমের দাম কত হবে? 2/3 টাকা। এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। হুম, আর বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য বলছে টাকায় 2টা, তার মানে 1 টাকা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য।
1 টাকা। এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। আপনারা ক্রয় মূল্য বিক্রয় মূল্য বুঝছেন? এখন লাভ হবে না ক্ষতি হবে? অবশ্যই দেখা যাচ্ছে লাভ হবে, কারণ এটা ছোট এটা বড়। তাহলে আমাদের লাভ হবে কয় টাকা? 1 টাকার থেকে এটা বাদ দিলে আমরা লাভের টাকাটা পেয়ে যাব। তাহলে 1/3 টাকা লাভ হলো। এখন বলছে শতকরা লাভ কত? তো শতকরা লাভের হিসাবটা কিরকম ছিল মনে আছে? শতকরা লাভের কথাটা যেটা আমরা বলছিলাম যে প্রথমে আগে ক্রয় মূল্যটাকে নিচে লিখতে হবে। ক্রয় মূল্য কোনটা? এখানে এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যটাকে নিচে লিখলাম। আর লাভ কোনটা? এইটা। লাভটাকে উপরে লিখলাম, গুণন 100। তাহলে আমাদের 3 উঠে যাবে। তার মানে এটার সাথে 100 গুণ হবে, 100 দিয়ে কেটে দিলে হচ্ছে 5। 50% লাভ। হুম, 50% লাভ হলো। ঠিক আছে। আচ্ছা, তো এই পর্যন্ত থাক নাকি? 23 পর্যন্ত আজকে থাক, কালকে হচ্ছে আহ, হ্যাঁ, তা জুয়েল বলেন, কোনো কনফিউশন থাকলে আপনি জিজ্ঞেস করেন। জুয়েল, কোথায় সমস্যা? হ্যাঁ হ্যালো জুয়েল। স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনছি, বলেন। স্যার অঙ্কটা একটু আমাকে আরেকবার বুঝাই দেন স্যার। মানে এখানে, আমি কিছু কিছু জায়গায় বুঝতে পারতেছি না আচ্ছা স্যার। ঠিক আছে, এখানে বলছে কি দেখেন, যে এখানে বলছে যে টাকায় 3টা করে আম কিনবে, হ্যাঁ, আর টাকায় 2টা করে বিক্রি করবে। আমরা জানি লাভ বের করতে হলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য জানলেই হবে, তাই না? তাহলে জি 3টা স্যার। আম কিনলো সে 1 টাকা দিয়ে। 3টা আমের ক্রয় মূল্য 1 টাকা। তাহলে একটার দাম কত? 3 দিয়ে ভাগ করলে হবে। আর এখানে যেহেতু 2টা হুম, বিক্রি করছে, তাহলে 2টার দাম কত? 2 দিয়ে গুণ করলে 2/3। এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। আর বলছে 2টা বিক্রি করবে 1 টাকাতে, এই যে টাকায়, টাকায় মানে 1 টাকায়, তাহলে 2টার বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। তাহলে এটা বিক্রয় মূল্য আর এটা ক্রয় মূল্য, এই দুইটা বিয়োগ করলে আমি লাভ পেলাম 1 টাকা, মানে 1/3 টাকা। এটা হচ্ছে আমাদের লাভ। এখন জি বলছে স্যার। শতকরা লাভ কত? শতকরা লাভ মানে লাভের টাকাটা থাকবে উপরে, আর এই যে ক্রয় মূল্য এটা থাকবে নিচে, 100 দিয়ে গুণ করলে হবে। এই 3 উঠে যাবে, 2 দিয়ে কাটলে 50%। হ্যাঁ, জি স্যার, জি স্যার। এটা খুবই ইম্পর্টেন্ট বুঝেছি। প্রশ্ন। এটা সব পরীক্ষাতে আসে প্রায়। আমাদের হচ্ছে মানে আহ, এখানে 24, মানে আমাদের আরো কয়েকটা আছে, প্রায় 11টা অঙ্ক আছে। এটা আমি করাই দেবনি, হ্যাঁ, মানে একটা না এভাবে আমরা মানে করতে থাকবো আর কি। এখন আজকে তো 35টা পর্যন্ত অঙ্ক এখন করতে গেলে সময় হবে না, হ্যাঁ, মানে অন্যগুলো একটু দেখতে হবে। যতটুকু বাদ থাকে আগামী ক্লাসে করানো হবে, হ্যাঁ, যেটুকু বাদ থাকে। আমাদের এই পর্যন্ত মূলত আজকে টার্গেট ছিল আপনারা 2-1টা পারলে এখান থেকে করবেন, না পারলে দরকার নেই। আমি হচ্ছে মানে ইয়ে করে এগুলো করে দেবো না। আচ্ছা, হ্যাঁ। এরপরে উম, হচ্ছে আমাদের ইংলিশের জন্য আমি প্রিপোজিশনের শীটটা একটু বের করে দাঁড়ান। গতদিন আমরা প্রিপোজিশন পড়তে পড়তে মনে হয় কতদূর জানি গেলাম, তারপরে আর শেষ করতে পারি নাই। হ্যাঁ, আর আজকে আশা করি শেষ করা যাবে। আচ্ছা, প্রিপোজিশনে আমার যতদূর মনে পড়ে যে আমরা ইন অন টু, এটা হচ্ছে ইন অন টু থেকে শুরু করার কথা ছিল আজকে। হ্যাঁ, আচ্ছা, ইন অন টু এর স্পেশাল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, না অ্যাপ্রোপ্রিয়েশন আগেও কিছু বাকি ছিল একটু, ওইটুকু আমি একটু দেখাই দিই পাশাপাশি। আচ্ছা, এখানে ইন অন টু এর স্পেশাল ব্যবহার আছে কিছু। ইন অন টু হচ্ছে, এখানে দেখেন একটা কথা বলছে যে সীমার মধ্যে বোঝালে ইন, সীমার উপরে বোঝালে অন, আর সীমার বাইরে বোঝালে টু। মানে এই তিনটার একটা ব্যবহার আছে। এই তিনটার ব্যবহার খুব সহজ না,
যেমন এখানে দেখেন, আমি তিনটা আগে উদাহরণ দিই, তাহলে এখানে বুঝতে পারবেন যে এখানে তিনটা উদাহরণ আছে। দেখেন, বলছে ঢাকা ইজ ড্যাশ দ্য ব্যাংক অফ বুড়িগঙ্গা, আর হচ্ছে লন্ডন লাইস দ্য টেমস, জাপান ইজ দ্য ইস্ট অফ ইজ টু দ্য ইস্ট অফ ইন্ডিয়া। তো এই তিনটার পার্থক্য বুঝতে হবে এইভাবে, যেমন ঢাকা বুড়িগঙ্গা নদীর উপর অবস্থিত, তাই না, বা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, বা ধরেন বুড়িগঙ্গা নদীর তীর মানে বুড়িগঙ্গা নদীর উপর অবস্থিত, ঠিক আছে। তারপরে লন্ডন হচ্ছে টেমস নদীর উপর অবস্থিত বা টেমস নদীর তীরে অবস্থিত, তাই না। তো এগুলো হচ্ছে সীমার উপরে, হ্যাঁ, মানে নদীর সাথেই তো শহর, তার মানে নদীর বর্ডারের সাথে শহর, এই জন্য আমরা এখানে অন বসাবো। আর জাপান হচ্ছে ইন্ডিয়ার পূর্ব দিকে। এটা দেখেন, জাপানের সাথে কিন্তু ইন্ডিয়ার কোনো বর্ডার নেই, মানে একদম মানে বর্ডারের বাইরে। তাহলে এখানে আপনার টু বসাতে হবে, ঠিক আছে। তো জাপান ইজ টু দা ইস্ট অফ ইন্ডিয়া। ওকে, আচ্ছা। এরপরে যেমন এখানে দেখেন, বলছে দ্য বে অফ বেঙ্গল ইজ টু দা সাউথ অফ বাংলাদেশ, মানে বে অফ বেঙ্গল যেটা বঙ্গোপসাগর আমাদের বর্ডারের বাইরেও আছে, মানে সীমানার বাইরেও আছে। সুতরাং আমরা হচ্ছে এটা টু দা বলবো, হ্যাঁ। যেমন সুন্দরবন ইজ, তাহলে কি হবে, টু দা সাউথ হবে। কেন? কারণ আমাদের সুন্দরবন আমাদের বর্ডারে আছে, বর্ডারের বাইরেও আছে, মানে সীমার বাইরে যখন চলে যায়, আমাদের বর্ডারের বাইরে ভারতেও আছে সুন্দরবন, আমাদের তো 60% আর ভারতে আছে 40%, তাহলে এই মোট হচ্ছে 100%। তাহলে আপনার হচ্ছে যেহেতু বাইরে চলে গেছে, বর্ডারের বাইরে চলে গেছে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে টু টু দ্য সাউথ অফ দ্য কান্ট্রি হবে। তারপরে দ্য বুড়িগঙ্গা ইজ ইন দ্য সাউথ অফ ঢাকা সিটি। এরপরে দেখেন, আমাদের এই যে বুড়িগঙ্গা নিয়ে আমাদের দুইটা প্রশ্ন হলো না এখানে। এখানে একটা ছিল যে ঢাকা ইজ দ্য ব্যাংক অফ বুড়িগঙ্গা, হ্যাঁ। আর এখানে বলছে কি, আহ, কোথায় গেল, দাঁড়ান, এই যে দ্য বুড়িগঙ্গা ইজ দ্য ইন দ্য সাউথ অফ ঢাকা। এই দুইটার মধ্যে তফাৎটা কি? ঢাকা হচ্ছে বুড়িগঙ্গা নদীর সীমানার উপর অবস্থিত, কিন্তু বুড়িগঙ্গা নদী কিন্তু ঢাকার মধ্যে অবস্থিত, বুঝতে পারছেন। এই জন্য এই বুড়িগঙ্গা নদী ঢাকার মধ্যে অবস্থিত, এখন আপনাকে ইন বসাতে হবে। হুম, এই আর কি। যেমন হিমালয় নর্থ অফ দা হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে। হিমালয় হচ্ছে ইন্ডিয়ার আপনার আপনার হচ্ছে বর্ডারের উপর অবস্থিত, হ্যাঁ, এরকম। এরপরে চলে আসি অ্যাক্রস। অ্যাক্রসের ব্যবহারটা দেখেন, অ্যাক্রসটা হচ্ছে কি, যখন আপনার রাস্তা, নদী, মাঠ পার হয়ে বোঝাতে অ্যাক্রস হয়, আর সারা দেশব্যাপী হলে অ্যাক্রস হয়। যেমন হি রান দ্য ফিল্ড, সে ফিল্ডের মাঝখান দিয়ে দৌড় দিল, তাহলে কি হবে, অ্যাক্রস দ্য রোড। দ্য লেডি রান দ্য রোড, রোডের মাঝখান দিয়ে দৌড় দিল, তাহলে অ্যাক্রস দ্য রোড। ইট ইজ ডেঞ্জারাস টু রান দ্য রোড, রাস্তার মাঝখান দিয়ে দৌড়ানো বিপজ্জনক, তার মানে অ্যাক্রস দ্য রোড। অ্যাক্রস মানে ক্রস করা, সোজা কথা, হ্যাঁ। তারপর এখানে যেমন ভোটিং টু পিসফুলি মোস্ট অফ দ্য কান্ট্রি, সারা দেশ, সারা দেশ বোঝালে তখন অ্যাক্রস হয়, মানে সারা দেশে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। দেয়ার ইজ এ ব্রিজ ওভার, মানে রিভার, মানে ওভার দ্য রিভার অথবা অ্যাক্রস দ্য রিভার, মানে নদীর এই পাশ থেকে ও পাশে একটা ব্রিজ আছে, হ্যাঁ। তারপরে পুলস মানে ভোট আর কি, পুলস টেক প্লেস অ্যাক্রস দ্য কান্ট্রি, সারা দেশে দেশব্যাপী ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, দেশব্যাপী এরকম মানে ইয়া বোঝালে তাহলে আমরা হচ্ছে অ্যাক্রস বসাবো। আচ্ছা, আর অ্যালংটা কখন? অ্যালংটা হচ্ছে আপনার রাস্তার ধার দিয়ে, সাইড দিয়ে হেঁটে যাওয়া, মানে রাস্তার সাইড দিয়ে হাঁটতে হাঁটতে যাওয়াটাকে আমরা বলবো হচ্ছে অ্যালং। হুম, যেমন এখানে হচ্ছে দ্য ডগ রান অ্যালং দ্য রোড, হ্যাঁ। তারপরে উই অফেন গো ফিশিং অ্যালং দ্য রিভার, ঠিক আছে, অ্যালং দ্য রিভার, হ্যাঁ। এটা কিন্তু হচ্ছে মানে মানে রাস্তা, নদীর ধার দিয়ে মাছ ধরতে ধরতে যায়। দ্য রান, হি রান রিভার ব্যাংক উইথ ফুল স্পিড, সে নদীর পাশ দিয়ে ফুল স্পিডে দৌড়ে যাচ্ছিল, মানে অ্যালং দ্য মানে রিভার, মানে যেমন রাজশাহীতে আছে আপনার নদীর ধার দিয়ে ওয়াকওয়ে আছে, ওয়াকওয়েতে হাঁটতে হাঁটতে যাওয়া, এই আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে এটা একই প্রশ্ন, এইগুলো প্রশ্ন পড়বেন, একই একই প্রশ্ন একই উত্তর, হ্যাঁ। এগেনস্টের কথায় আসি।
এগেনস্ট মানে হচ্ছে কোনো কিছুর বিরুদ্ধে যাওয়া। হুম। যেমন উই শুড টেক ভ্যাকসিন অল স্প্রেডেবল ডিজিজ, স্প্রেডেবল যে ডিজিজ গুলো আছে সেগুলোকে মানে ইয়ে করার জন্য আমাদের এর বিরুদ্ধে আমাদের ভ্যাকসিন নেওয়া উচিত, মানে প্রতিরোধ করার জন্য। হ্যাঁ, এগেনস্ট। বলছে দ্য চার্জ অফ মার্ডার ওয়াজ বর্ড, এটা কি হবে তাহলে? তার বিরুদ্ধে মানে চার্জ আনা হয়েছে, অভিযোগ আনা হয়েছে, তাহলে এগেনস্ট হিম। দ্য ক্লায়েন্ট লস্ট এ কমপ্লেন্ট, কমপ্লেন লস করছে ক্যাশিয়ারের বিরুদ্ধে, এগেনস্ট দ্য ক্যাশিয়ার। উই আর সেলিং দ্য ওয়াইন্ড, আমরা বাতাসের বিপরীত দিকে নৌকা চালাচ্ছিলাম। হ্যাঁ, এগেনস্ট দ্য ওয়াইন্ড হবে। ঠিক আছে। যেমন হি ইজ সুইমিং দ্য কারেন্ট, কারেন্ট মানে হচ্ছে নদীর স্রোত, তার মানে এগেনস্ট দ্য কারেন্ট। অথবা আপনি যদি উইথ দ্য কারেন্ট দেন এখানে তাও হবে, কারণ সে নদীর স্রোতের সাথে সাঁতার কাটতেছে, স্রোতের বিপরীতেও কাটতে পারে। হ্যাঁ। শি ইজ লিনিং এগেনস্ট এ ট্রি, মানে সে একটা গাছের সাথে মানে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, এরকম। এগেনস্ট ট্রি লিখতে হবে এখানে। হ্যাঁ, লিনিং ও এগেনস্ট ওয়াল, এই দুইটা প্রশ্নই আসে, 6 এবং 7 দুইটাই আসে। হ্যাঁ, লিনিং এগেনস্ট দ্য ওয়াল অথবা লিনিং এগেনস্ট দ্য ট্রি, দুইটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এই দুইটা আসে। আচ্ছা, তারপর বলছে প্লিজ লিন দ্য ল্যাডার দ্য ওয়াল, মানে মইটাকে ওয়ালের সাথে খাড়া করতে বলছে। হ্যাঁ, তাহলে লিন দ্য ল্যাডার এগেনস্ট দ্য ওয়াল, মানে ওয়ালের সাথে মইটাকে খাড়া করে দাঁড় করাতে হবে। এই লিনিং দিয়ে প্রশ্ন হয়। হ্যাঁ, লিনিংটা খেয়াল করবেন, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসে। হি ওয়াজ ফোর্স টু ম্যারি এগেনস্ট হার উইল হবে, তার ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে দেওয়া হচ্ছে, তাহলে উইল মানে ইচ্ছা, তাহলে এগেনস্ট হার উইল হবে। হ্যাঁ। আচ্ছা, ইনটু আর অন টু, এটার হচ্ছে মূল তফাৎটা হচ্ছে যে ইনটুটা হচ্ছে আপনার কয়েকটা, মানে যেমন ভাগ করার ক্ষেত্রে ইনটু হয়। যেমন আই ডিভাইডেড দ্য কেক 4 পিসে, 4 ভাগে ভাগ হলো। হ্যাঁ, ইনটু 4 পিসেস। তারপরে আপনার পরিবর্তন বোঝাতে ইনটু হয়, যেমন ট্রান্সলেট ইনটু, হ্যাঁ, ট্রান্সফর্ম ইনটু, এগুলো। ঠিক আছে। যেমন এখানে বলছে ইকোনমিস্ট ডিভাইডস দ্য রিসোর্সেস 4 ক্যাটাগরিজ, অর্থনীতিবিদরা সম্পদের 4টা ভাগে ভাগ করেছে, তাহলে হচ্ছে কি হবে, এটা ইনটু 4 ক্যাটাগরিজ। শি ওয়াজ স্লাইডিং ইনটু ডিপ্রেশন, সে মানে হতাশার মধ্য দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এর ভিতর দিয়ে যাওয়া, কোনো কিছুর ভিতর দিয়ে যাওয়া হলে আমরা ইনটু বসাতে পারি। দ্য ড্রাইভার জাম্পড ইনটু দ্য কার, হ্যাঁ, ড্রাইভার হচ্ছে কারের মধ্যে জাম্প করলো। দে ওয়াক ইনটু দ্য রুম, রুমের মধ্যে হাঁটাহাঁটি করলো। হুম। হি ইজ ওয়াকিং ইনটু দ্য কর্নার শপ, হ্যাঁ, কর্নার শপের মধ্যে সে হাঁটাহাঁটি করতেছিল। আচ্ছা, যেমন একটা কিছু পরিবর্তন যখন হয়ে যায়, যেমন ওয়াটার চেঞ্জ ইনটু ভ্যাপর, মানে ওয়াটারটা কিসে হয়, বাষ্প হয়, তাহলে ইনটু ভ্যাপর হবে। হ্যাঁ, ওয়াটার চেঞ্জ ইনটু ভ্যাপর, মানে যখন আপনার কোনো কিছু পরিবর্তন হয়ে যায় তখন সেটা ইনটু বসে। এই যে একই একই প্রশ্ন বারবার আসছে, এগুলো এগুলো এই 8, 9, 10, 11 ওয়াটার চেঞ্জেস, ওয়াটার ট্রান্স, ওয়াটার চেঞ্জেস, এগুলো একই প্রশ্ন। হ্যাঁ, এগুলো সকল আলাদা আলাদা পরীক্ষা আসছে ইনটু ভ্যাপর। ঠিক আছে। আচ্ছা, আর আপনার হচ্ছে অন টু, অন টুর বিষয়টা কি? আমরা একটা অন টু, অন টুটা হচ্ছে আপনার উপরের থেকে নিচে পড়ার ক্ষেত্রে আমরা অন টু বলি। যেমন এই যে একটা গাছ যদি গাড়ির উপরে ভেঙে পড়ে, হ্যাঁ, যেমন এটি ফেল অন টু এ কার। ঠিক আছে। ডিউরিং এর কথায় আসে, ডিউরিং মানে কোনো কিছু চলাকালে, চলাকালে, হ্যাঁ, শুরু থেকে শেষের মধ্যবর্তী কালে। যেমন উই ওয়েন্ট টু দ্য বিচ ওয়ান উইক সামার, মানে গ্রীষ্মকালে একবার তারা বিচে গেছিল, তাহলে ডিউরিং দ্য সামার। মানে গ্রীষ্মকাল তো শেষ হয়নি, চলছে। আই ফিল অ্যাসলিপ, ফিল্ম দেখার মাঝখানে সে তা ঘুমিয়ে পড়লো, তাহলে ডিউরিং দ্য ফিল্ম। হুম। হি ওয়াজ কট বাই দ্য টিচার ফর চিটিং, এটা কখন ধরা পড়লো সে চিটিং এর দায়ে, সেটা হচ্ছে ডিউরিং দ্য এক্সাম, পরীক্ষার হলে। ওকে। তারপর হচ্ছে দে ওয়ার্ক, কখন কাজ করে, রাতে, তাহলে ডিউরিং দ্য নাইট। প্লিজ রিমেইন সিটেড, পারফরমেন্স, যখন পারফরমেন্স করবে তখন চুপচাপ বসে থাকো, ডিউরিং দ্য পারফরমেন্স। হুম। আচ্ছা, এখানে এখানে একটা বিষয় আছে, এই যে অনেক সময় বাই আর এট আর ইন নিয়ে সময়ের মধ্যে কিছু গোলমাল লাগে। হ্যাঁ, এই বিষয়টা খুবই কঠিন এবং ভুল হতেই থাকে এটা। যে কখন বাই সময়ের মধ্যে, কখন বাই, কখন অ্যাট, কখন ইন বসাবো, এটা এটা ভালো করে খেয়াল রাখার চেষ্টা করতে হবে। বলছে এখানে দেখেন, আমাদের হচ্ছে ভবিষ্যৎকালের কোনো কাজ পিরিয়ড অফ টাইমের মধ্যে ঘটবে বোঝালে তার পূর্বে ইন বা উইদিন বসে।
পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অফ টাইম, পিরিয়ড মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময়, সেটা 1 ঘন্টা হতে পারে, 1 মিনিট, 1 সপ্তাহ, 1 মাস, যাই হোক। বুঝতে পারছেন বিষয়টা? এটা পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অফ টাইম আমি লিখেও দিছি এখানে। একটা হচ্ছে মিনিট, ঘন্টা, সপ্তাহ, দিন, মাস, বছর, আর যদি কোনো সাল থাকে। এর মধ্যে যদি কোনো ঘটনা ঘটে তার পূর্বে ইন বসাবেন। ইন বসালে হবে, উইদিন মনে না রাখলে হবে, ইন অথবা উইদিন যে কোনো একটা বসালে হয়, তবে ইনই বসাবেন, ইনফর্মাল। আচ্ছা, যেমন এখানে দেখেন, প্লিজ ওয়েট ফর মি, বলছে আমার জন্য ওয়েট করো। আই উইল বি ফিনিশড, আই উইল বি ফিনিশড 5 or 10 minutes। হুম, 5 মিনিট অথবা 10 মিনিট এর মধ্যে শেষ করবে, তাহলে পিরিয়ড অফ টাইম হচ্ছে না, মিনিটের হিসাব। তাহলে এখানে ইন বসবে। হ্যাঁ, যেমন হারি আপ, উই হ্যাভ টু গো 5 মিনিটস, মানে আমাকে 5 মিনিটের মধ্যে যেতে হবে। ঠিক আছে, বলছে জলদি করো, 5 মিনিটের মধ্যে যেতে হবে। তাহলে এটা যে স্পেসিফিক টাইম বোঝাচ্ছে, তাহলে এখানে কি হবে, এটা হচ্ছে ইন হবে। হুম, মানে এই পিরিয়ড অফ টাইম। আচ্ছা, যেমন এখানে বলছে দ্য কনসার্ট উইল বিগিন 15 মিনিটস, 15 মিনিটের মধ্যে কনসার্ট শুরু হবে, তাহলে একটা নির্দিষ্ট পিরিয়ড অফ টাইম, সুতরাং এখানে ইন হবে। হ্যাঁ, আচ্ছা, যেমন এখানে বলছে দ্য পেপারস আর টু বি প্রিপেয়ার্ড এ মান্থ, 1 মাসের মধ্যে এই রিপোর্টটা তৈরি করতে হবে, 1 মাসের মধ্যে। তাহলে 1 মাস হচ্ছে পিরিয়ড অফ টাইম। ট্রাই টু ফিনিশ দ্য ওয়ার্ক এ উইক, 1 সপ্তাহের মধ্যে কাজটা করার চেষ্টা করো, তাহলে ইন এ উইক। হ্যাঁ, আই লার্ন টু ড্রাইভ 4 উইকস, আমি 4 সপ্তাহে গাড়ি চালানো শিখেছি, ইন 4 উইকস। ডিনার উইল বি রেডি 10 মিনিটস, 10 মিনিটের মধ্যে খাবার রেডি, তাহলে হচ্ছে ইন 10 মিনিটস। ওকে, তার মানে এগুলো সবই হচ্ছে আমাদের পিরিয়ড অফ টাইম। বুঝতে পারছেন? পিরিয়ড অফ টাইমের মধ্যে থাকলে আপনি তার সামনে ইন বসাবেন, যেমন এইগুলো তাই, এগুলো একই একই প্রশ্ন, এগুলো সবই কিন্তু পরীক্ষায় আসা প্রশ্ন, এগুলো কিন্তু আপনারা বারবার করে পড়তে হবে। হ্যাঁ, এইগুলো মানে বিভিন্ন চাকরির সব সমাধান না খুঁজে আপনারা এগুলোই পড়বেন সরাসরি, মানে এগুলো যদি আসা প্রশ্ন এক জায়গায় আছে, পড়তে সুবিধা হবে। আর যদি পয়েন্ট অফ টাইম হয়, পয়েন্ট অফ টাইম হলে তখন আপনার হচ্ছে বাই বসাবেন, পয়েন্ট অফ টাইম বসাবেন। কিরকম পয়েন্ট অফ টাইম? পয়েন্ট অফ টাইম জিনিসটা কি, মানে এটা কয় ঘন্টা কয় মিনিট এরকম বোঝা যায় না। যেমন এম, পিএম, ও ক্লক, এগুলো যদি থাকে, তারপর সানডে, স্যাটারডে, জানুয়ারি, ডিসেম্বর, টুডে, টু নাইট, টুমোরো, ইয়েস্টারডে, এরকম কথাবার্তা। হ্যাঁ, এগুলোকে আমরা সচরাচর পয়েন্ট অফ টাইম বলি। হ্যাঁ, এই পয়েন্ট অফ টাইমের পূর্বে আপনি হচ্ছে বাই অথবা বিফোর যে কোনো একটা বসালে হয়, তবে বাই বসানোটাই বুদ্ধিমানের কাজ। যেমন এখানে কি বলছে, ইউ মাস্ট বি ব্যাক 4 o'clock। এই যে ওর মানে এটা কিন্তু ওই যে গতদিন এরকম কনফিউশন হচ্ছিল যে 4 ঘন্টা না, কিন্তু এটা হচ্ছে 4টা। 4 o'clock মানে 4টার মধ্যে ফিরতে হবে। হ্যাঁ, তাহলে বাই 4 o'clock। ওকে, মানে এটা কিন্তু মানে ও ক্লক মানে হচ্ছে তখন পয়েন্ট অফ টাইম। যেমন আই শুড অ্যাপ্রিসিয়েট ইট ইফ ইউ কুড কমপ্লিট দিস ওয়ার্ক থার্সডে, তুমি যদি এটা বৃহস্পতিবারের মধ্যে শেষ করতে পারো, তাহলে আমার তোমাকে আসলে প্রশংসা করতেই হবে, তখন উপায় নেই। তার মানে কি, বৃহস্পতিবারের মধ্যে কয় দিন বা কয় ঘন্টা সেটা বলেনি, সামনে আজকে কি বার সেটাও তো নাই। হ্যাঁ, অর্থাৎ একটা পয়েন্ট অফ টাইম। হ্যাঁ, ইফ ইউ ওয়ার্ক স্টেডিলি উই ক্যান ফিনিশ নুন, মানে আমরা এটা কি করতে, দুপুরের মধ্যে শেষ করতে হবে, বিকেলের মধ্যে শেষ করতে হবে। হ্যাঁ, যদি আমরা বিকেলের মধ্যে মানে কয় ঘন্টার মধ্যে তা কিন্তু না, এটাকে বলে পয়েন্ট অফ টাইম। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা কি? হুম, যেমন এখানে অ্যাপ্লিকেশন ফর্মস মাস্ট বি রিসিভড 31 মার্চ, 31শে মার্চের মধ্যে। তাহলে এটা কি, 31শে মার্চ হচ্ছে পয়েন্ট অফ টাইম। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এগুলো হচ্ছে সব মানে এগুলো দেখবেন একটু। তারপরে হচ্ছে এক্সাক্ট টাইম যদি থাকে, আমাদের এক্সাক্ট টাইম যে মানে এক্সাক্ট টাইম কোনগুলো, এক্সাক্ট টাইম হচ্ছে আপনার মিটিং এর টাইম বা আপনার ট্রেনের টাইম, এরকম কিছু থাকে না, যেগুলো মিটিং করার একটা টাইম দেওয়া আছে সেরকম সময়, বা দেখা কয়টা টাইম দেওয়া আছে, বা সিনেমা শুরু হবে কয়টার সময়, বা পরীক্ষা শুরু হবে কয়টার সময়, এগুলোর ক্ষেত্রে আপনার এক্সাক্ট টাইম হয়। হ্যাঁ, তখন আপনার অ্যাড বসাতে হবে। যেমন লেটস মিট, মিট মানে মিটিং এর টাইম, এটা মিটিং এর টাইম মানে হচ্ছে এক্সাক্ট টাইম, তাহলে লেটস মিট অ্যাট 6 o'clock। হ্যাঁ, মাই ফ্লাইট ডিপার্টস, এই যে ফ্লাইট, ফ্লাইট তো এক্সাক্ট টাইমে যাবে তাই না, 5টায়, তাহলে অ্যাট 5 PM। এখানে কিন্তু আবার এই 5টার মধ্যে ফ্লাইট যাবে তা কিন্তু না,
একদম 5টার ফ্লাইট 5টায় যাবে বা 5টার পরে যেতে পারে, কিন্তু আগে তো যাবে না। এই যে যেমন এখানে বলছে দ্য স্টর্ম ব্রাস্ট 5 o'clock অন মানডে, মানে সোমবার 5টার সময় ঝড় আঘাত হানে, মানে এক্সাক্ট টাইম এটা। হ্যাঁ, তারপরে বলছে ফোন মি 7 of the evening, সন্ধ্যা 7টার দিকে আমাকে ফোন করবে। at 7। এই যে মিটিং এর ক্ষেত্রে সবসময় অ্যাটই হবে টাইম। হ্যাঁ, কারণ মিটিংটা হচ্ছে আপনার এক্সাক্ট টাইমে হয়। দে অ্যারেঞ্জ টু মিট 7 at 7। ওকে, এই যে যেমন দেয়ার ইজ এ মিটিং at 2:30, মানে 2:30 একটা মিটিং আছে, তার মানে মিটিং এর টাইম সবসময় যেগুলো আপনার ফিক্স টাইম সেগুলোর ক্ষেত্রে অ্যাড বসাবেন। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের প্রিপজিশন। আমার মনে হয় প্রিপজিশন আমি মানে প্রিপজিশন সম্পর্কে যতটুকু ধারণা দিতে পেরেছি, এর বাইরে আপনাদের প্রিপজিশন নিয়ে পড়তে হবে না। আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে কিছু জিনিস দেখবো, বাট প্রিপজিশন আর লাগবে না। মানে প্রিপজিশনের যে বেসিক নিয়ম, মানে যেগুলো নিয়ম মাফিক চলে, এই এখানে আমাদের টোটাল 50টা স্লাইডের ভিতরে এগুলো অন্তর্ভুক্ত করা আছে। আপনাদের শিটে আমি দিয়ে দিচ্ছি, এগুলো কয়েকবার মানে পার্থক্যগুলো খালি বোঝার চেষ্টা করবেন যে কোনটার আসলে কি পার্থক্য হচ্ছে, তাহলে আপনি ওখানে ভালো করতে পারবেন। পাশাপাশি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা আছে সেটা কিভাবে পড়তে হয়, আমি একটু জাস্ট শুধু আপনাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সব মুখস্থ করার বিষয়। হ্যাঁ, আপনাদের মানে জাস্ট হচ্ছে একটা ধারণা দিলে এগুলো মুখস্থ করতে পারবেন। আচ্ছা, আমি এটা বের করি তাও হবে। এখানে আপনাদের আমি একটা জাস্ট পড়ার খালি একটা নিয়ম শেখাই, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের নিয়ম অনুসারে পড়তে হয়, এটা তেমন কোনো ইয়ার বিষয় না। মানে জাস্ট শুধু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে অন অ্যান এভারেজে আপনার কম করে 3 থেকে 3,500, বুঝতে পারছেন, যদি ভালোভাবে পড়া যায়। তা আমরা এত কিছু পড়বো না, এটা সম্ভাবনা পড়া। এখানে হচ্ছে মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে কি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে হচ্ছে যে যখন একটা ভার্ব হোক বা একটা নাউন হোক বা একটা অ্যাডজেক্টিভ হোক, তার সাথে যখন একটা নির্দিষ্ট প্রিপোজিশন বসে তার একটা নির্দিষ্ট মিনিং হয়, অন্য কোনো মিনিং হয় না। হুম, হ্যাঁ, যেমন হচ্ছে আপনার এখানে অ্যাবাইড একটা শব্দ, এই শব্দের সাথে বাই প্রিপোজিশনটা বসে এর অর্থ হয়েছে মেনে চলা, এটা দ্বারা অন্য কোনো মিনিং আর বোঝাবে না। হ্যাঁ, তো অ্যাভয়েডের সাথে বাই বসে আমরা মেনে চলা বুঝবো। ঠিক আছে, যেমন এখানে আছে অ্যাবসেন্ট, অ্যাবসেন্টের সাথে ফ্রম বসে আমরা বুঝবো যে অনুপস্থিত। ঠিক আছে, তারপর এখানে অ্যাকিউজড আছে, অ্যাকিউজড সাথে অফ বসে আমরা বুঝবো যে এটা মানে দোষী। যাই হোক, এরকম ভাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা সাজানো আছে। এখন আপনাকে প্রথমে এই মানেগুলো ভালো করে বোঝার চেষ্টা করতে হবে, আর এখানে যে সেন্টেন্স গুলো দেওয়া আছে সেন্টেন্স গুলো বারবার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তো এখানে 7-8টা, কোনোটাতে 7-8টা সেন্টেন্স আছে, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোতে অধিক সেন্টেন্স আছে, যেগুলো কম ইম্পর্টেন্ট সেগুলোতে কম সেন্টেন্স আছে। যেমন অ্যাকিউজটা পরীক্ষায় খুবই আসে। এই অ্যাকিউজটার ক্ষেত্রে আপনার এখানে দেখেন 1 2 3 4 5 6 7টা প্রশ্ন, 7টা মানে আসছে বিগত সালে। তো এই 7টা আপনার প্রশ্নের একই উত্তর হচ্ছে অফ। ঠিক আছে, অ্যাকিউজড অফ। যেমন হি ওয়াজ অ্যাকিউজড অফ কিলিং এ ইয়ং ম্যান, হি হ্যাজ বিন অ্যাকিউজড অফ মার্ডারিং দ্য হাজব্যান্ড, দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড অফ ফরজারি, হি ওয়াজ অ্যাকিউজড অফ স্টিলিং। সবকিছু দেখেন অভিযুক্তর ব্যাপার এখানে। আর এইগুলো পড়ার সময় অবশ্যই কিন্তু এই বাংলা অর্থ পড়বেন, মানে বাংলা অর্থ না পড়লে এটা হবে না। ঠিক আছে, এটা বাংলা অর্থ খুব মনোযোগ দিয়ে এগুলো ভালো করে কয়েকবার করে পড়বেন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আসলে এখানে তেমন মানে কোনো কিছু ওইভাবে বোঝার কিছু নাই, যা শুধু পড়ার কিছু আছে, মুখস্থ বিদ্যা। এটা একটু সময় নিয়ে, হ্যাঁ, এটা মুখস্থই করতে হয়, বারবার করে লিখতে হয়। না না, বইয়ের গুলো পড়েন না, বইয়ের 3,000-এর মতো আছে, ওইটা সম্ভব না। আমি এখানে যেগুলো দিয়েছি এগুলোর থেকে আসবে নিশ্চিত, মানে এগুলো বেশি আসে আর কি। আর এগুলো আপনাদের প্রস্তুতির জন্য এগুলোই গুরুত্ব দিবে, এগুলোর বাইরে তেমন কিছু না। যেমন এ থেকে আপনার 1 পেজ আছে হয়তো, বি থেকে কয়টা, এই যে এখানে কয়েকটা আছে, 1 2টা। বি আপনার ব্লেসড উইথ মানে সন্তান, ব্লাইন্ড অফ মানে অন্ধ, ব্লাইন্ড টু মানে কারো দোষ না ধরা, বোস্ট অফ মানে গর্ব করা, বায়াস্ড ওয়ার্ড মানে পক্ষপাত, তো এগুলোর মধ্যে আসে। হুম, এই এই কয়েকটার মধ্যে দেখবেন সব পরীক্ষাতে আসে। হ্যাঁ, তারপরে কেয়ার অ্যাবাউট মানে গুরুত্ব দেওয়া, কজ ফর মানে কোনো কিছুর কারণ, কমেন্ট অন মানে মন্তব্য করা। ঠিক আছে, তারপরে কম্পেয়ার টু মানে তুলনা করা, কম্পেয়ার উইথ মানে একই জিনিসের তুলনা করা, কম্পেনসেট মানে ক্ষতিপূরণ দেওয়া। এই যে এখানে এই কয়েকটা পড়বেন, দেখবেন এর মধ্যে থেকে আপনি কমন পাবেন। ঠিক আছে, এবং এই যে
কমন বলতে গেলে যেখানে যে মানে সেন্টেন্স গুলো আছে, সেন্টেন্স গুলোর থেকে আসবে, মানে হুবহু সেন্টেন্স গুলোই আসবে। তো আপনার এই সেন্টেন্স গুলো বারবার পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে, আয়ত্ত হয়ে যাবে। হ্যাঁ, তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আপনারা এভাবে মানে পড়তে থাকেন, যে যত এগুলো, এটা মুখস্থ বিষয়ে গ্রুপ ভার্বের কিছু আছে আলোচনা, আমি আগামী ক্লাসে আলোচনা। হ্যাঁ হ্যাঁ, সাধারণ জ্ঞান সিটি পড়তে হবে, আপাতত সিটি পড়তে হবে। হ্যাঁ, সাম্প্রতিক যেগুলো আছে সেগুলো আমি পরে দিয়ে দেব, তবে আপাতত সিটি পড়তে হবে। আচ্ছা যাক, আমরা হচ্ছে গতদিন সেন আমল থেকে একটু পড়ার কথা ছিল জেনারেল নলেজ, আমরা ওইটা একটু আজকে দেখি। তো এই যে বললাম যে পাল বংশের শেষের পরে আসছিল হচ্ছে সেন রাজারা। তো সেন রাজারা মূলত হচ্ছে ওই আপনার ছিল পালদের অফিসাররা কিছু ছিল, আর কিছু ছিল যে মানে ভারতের আপনার ওই পশ্চিম যে কি বলে উত্তর অংশ, যেটা আপনার হচ্ছে ওইটাকে তামিলনাড়ু থেকে শুরু করে ওই অঞ্চল থেকে কিছু মানুষ এসেছিল। তো এরা হচ্ছে মানে আপনার হিন্দু ধর্ম অবলম্বী ছিল। মানে প্রথমে চন্দ্রগুপ্ত মৌর্য ওরা হিন্দু ধর্ম অবলম্বী ছিল, তারপরে সম্রাট অশোক আসলো বৌদ্ধ ধর্ম, তারপরে আসলো পালরা, ওরাও বৌদ্ধ ধর্ম ছিল, তারপরে পালদের পরে আসলো সেনরা, এরাও হিন্দু ধর্ম অবলম্বী ছিল। হ্যাঁ, তো যাই হোক, সেন বংশের হচ্ছে প্রতিষ্ঠাতা হচ্ছে হেমন্ত সেনকে আমরা বলতে পারি। হেমন্ত সেনই মানে বংশীয় শাসনধারা প্রতিষ্ঠা করে। তো তার এক সন্তান ছিল, নাম হচ্ছে বিজয় সেন। বিজয় সেন হচ্ছে এই সেন বংশের শ্রেষ্ঠ রাজা, সর্বশ্রেষ্ঠ, মানে প্রত্যেকটা বংশের একজন শ্রেষ্ঠ রাজা থাকে, তিনি সর্বশ্রেষ্ঠ রাজা। হ্যাঁ, তিনি হচ্ছে এই আহ, মানে বাংলাদেশের একটা জেলা আছে মুন্সিগঞ্জ, এই মুন্সিগঞ্জে তিনি হচ্ছে তার রাজধানী, সেকেন্ড রাজধানী তৈরি করছিলেন। এই জন্য মুন্সিগঞ্জের তার একটা নাম আছে, বিক্রমপুর নামকরণ করেছিলেন তিনি। হ্যাঁ, তো মুন্সিগঞ্জের কিন্তু প্রাচীন নামও কিন্তু বিক্রমপুরই আর কি, বিক্রমপুর নামে পরিচিত। এরপরে হচ্ছে বিজয় সেন মারা যাওয়ার পরে 1160 সালে তখন বল্লাল সেন ক্ষমতায় আসে। বল্লাল সেন এসে বাংলায় আপনার যেটা আগে ছিল না কখনোই বাংলাতে, জাতিভেদ যেটা মানে কৌলিন্য প্রথা, এইটা উনি চালু করেছিলেন। তো কৌলিন্য প্রথার মূল বিষয়টা কি ছিল? কৌলিন্য প্রথা ছিল হচ্ছে যে কুলীন প্রথা, মানে কুল, যাদের বংশ উন্নত, মানে কুল উন্নত। কুল মানে কি? কুল হচ্ছে আপনার বংশ বা জাতি। হুম। তো এই বংশ অনুসারে উনি হচ্ছে একটা প্রথা চালু করেছিলেন, যে কিছু মানুষকে হায়ার স্ট্যাটাস দিয়েছিলেন রাষ্ট্রীয়ভাবে, আর কিছু মানুষকে একদম মানে তাদের বংশ খারাপ, বা ধরেন একজন মানুষ চুল কাটে নাপিত, তাকে অতটা সম্মান দেওয়া হতো না। এই মোল্লাল সেনের আমলে এই কাজটা করা হয়েছিল। হ্যাঁ, যে কারণে তখন হিন্দু সমাজ যারা ছিল তারা আস্তে আস্তে এই মানে একজনের সাথে আরেকজনের সম্পর্ক নষ্ট হতে থাকে। এটা কিন্তু ওই বল্লাল সেনের সময় করা। মানে এই যে জাতি ভেদের যে কনসেপ্টটা, হ্যাঁ, মানে এই অনেকে দেখবেন যে ছোট জাতি বড় জাতি এরকম কথাবার্তা বলে, এগুলো। তো যদি তাও হলেও ইনি অনেক মানে জ্ঞানী ব্যক্তি ছিলেন। দুইটা বই আছে, একটা দান সাগর, অদ্ভুত সাগর, এই দুইটা বই লিখেছিলেন। হ্যাঁ, যদিও বা বই লেখার আগে মারা যায়, তার ছেলে লক্ষণ সেন এসে হচ্ছে বইটা শেষ করেছেন। তো লক্ষণ সেন সে হচ্ছে আহ, বা 1178 সালে ক্ষমতায় আসে, 1206 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন আর কি। হ্যাঁ, তাই আমরা জানি লক্ষণ সেনের রাজধানী ছিল হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে, মানে আপনার গৌড়তে, যেটা মালদহ বা চাঁপাইনবাবগঞ্জে আমরা বলতে পারি। সে তার হচ্ছে এটা ক্যাপিটাল সিটি, এবং সেখান থেকে তিনি রাজ্য পরিচালনা করতেন। তো তার বয়স অনেক বয়স হয়ে যায়, শেষ বয়সে তার কি রাজত্ব পায়। তারপরে সে শেষ বয়সে তো মানে ধর্মকর্ম করার জন্য তাদের ধর্মীয় রীতি অনুসারে নির্দিষ্ট একটা জায়গায় চলে যায়, তাই না? তো সেখানে লক্ষণ সেন চলে যায় হচ্ছে নদিয়াতে। তো সেখানে হচ্ছে নদিয়াতেই এই মানে সেখানে সে একটা প্রাসাদ তৈরি করে সেখানে থাকে। তো এরপরে আমাদের এই যে বাংলায় মুসলিম শাসনের যখন ইতিহাস আমরা পড়বো, তো ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খলজি হচ্ছে উনি তো প্রথমে আসে কিন্তু হচ্ছে আহ, মানে চাঁপাইনবাবগঞ্জে উনি আসার চেষ্টা করছিল। তো লক্ষণ সেনের কিন্তু মেধা বুদ্ধি ছিল তীক্ষ্ণ প্রখর, এবং তার সামরিক বাহিনী ছিল বিশাল। এবং চাঁপাইনবাবগঞ্জে যখন সে আসে, আসার পরে মহানন্দা নদী পার হয়ে চাঁপাইনবাবগঞ্জের এই যে যে আমাদের মানে গৌড় যেটা, এই অঞ্চলটাতে লক্ষণ সেন মানে টোটালটা এমন ভাবে
সিকিউর করে রাখছিল যে এখানে ঢুকতে পারেনি। ঢুকতে না পারার কারণে এখানে যেটা হয়েছিল, আহ বখতিয়ার খলজির ইতিহাস যখন পড়ানো হবে তখন দেখবেন, জানছেন, তো তখন বখতিয়ার খলজি তখন মানে ডিসিশন নিল যে এখানে রাজা মানে কে ছিল, রাজা কোথায়। তো তার জানতে পারে গোয়েন্দা মারফত, জানতে পারে যে এটা রাজা আছে নদিয়াতে। আগে ছিল রাজাকে দখল করা মানে রাজ্য দখল করা। হ্যাঁ, তো তখন তারা হচ্ছে নদিয়াতে চলে যায়, যেটা ছিল তার রেস্ট হাউস লক্ষণ সেনের। সেখানে কিন্তু কোনো মিলিটারি ছিল না। হ্যাঁ, ওখানে কিন্তু কোনো সৈন্য সামন্ত ছিল না। সেখানে শুধু লক্ষণ সেন তার কিছু ব্রাহ্মণ, সাধু ব্রাহ্মণ এদের সাথে ছিল। সেখানে অ্যাটাক করলে লক্ষণ সেন কিন্তু স্বভাবতই পালায় যেতে বাধ্য হবে, কারণ হচ্ছে সেখানে তার তো কোনো সিকিউরিটি নাই এবং এটা প্রতিরোধ করার উপায় নেই। সেখান থেকে পালায় সে কোথায় চলে আসলো? সে কিন্তু আবার চলে আসলো হচ্ছে এই চাঁপানগরে। তাহলে এখন বখতিয়ার খলজির মূল 1204 সালে উনি যে বাংলা যে জয় করার চিন্তা ভাবনা করলেন, এই এই বাংলা জয় কিন্তু উনি করতে পারেনি। ঠিক আছে, 1204 সালে উনি তাহলে কোথায় জয় করলো? নদিয়াতে। নদিয়া, তাহলে বাংলা তো তার জয় হলো না, তা নদিয়াতে তারপরে সে ওখান থেকে মূলত মাস্টার প্ল্যান করে এইদিকে হচ্ছে 1200 মানে ওই 1 বছরে সে লক্ষণ সেন এদিকে এসে আবার তার রাজ্য আস্তে আস্তে মানে গোছায় নাই, কিন্তু লক্ষণ সেন মারা যায়। মারা যাওয়ার পরে আর কি মানে তার সিকিউরিটি ব্যবস্থা ভেঙে পড়ে। এবং মানে 1206 সালে আর কি, বখতিয়ার খলজি 1205 সালে মানে ওই যে ওই আক্রমণের পর থেকে আসলে মিলিটারি ফোর্সরা তেমন ছিল না, আস্তে আস্তে চলে আসে। 1206 সালে লক্ষণ সেনের যখন মৃত্যু হয় তখন মূলত চাঁপাইনবাবগঞ্জ অলরেডি মানে ক্যাপচার করা হয়ে গেছে। পরে লক্ষণ সেনের দুই ছেলে ছিল, একটা নাম হচ্ছে বিশ্বরূপ সেন, আর একটা হচ্ছে কেশব সেন। এরা কিন্তু আপনার 1206 থেকে মানে আপনার 1230 সাল পর্যন্ত কিন্তু আপনার শাসন করছে। হ্যাঁ, অনেকেই বলে যে 1205 সালেই তাদের শাসন শেষ হয়ে গেছে, না আসলে আহ, এই এর মধ্যে কিন্তু আবার ইয়ে মারাও গেছে, বখতিয়ার খলজি এর মধ্যে মারাও গেছে, এটার একটা বিশাল ইতিহাস আছে। হুম। তো যাই হোক, এগুলো আমাদের অত জানার বিষয় না। আমাদের মূল বিষয় হচ্ছে যে 1204 সালে নদিয়া দখল করেন, 1205 সালে এই গৌড় দখল করার মাধ্যমে। পরীক্ষায় যদি প্রশ্ন আসে বখতিয়ার খলজি কত সালে বাংলা জয় করে, আপনারা বলবেন যে 1204 সালে। হ্যাঁ, 1205 সালে না। ঠিক আছে, মানে 1204 বা যাই হোক, প্রথম ওই তো রাজ্য জয় মানে রাজা জয়, তাই না? আচ্ছা, আমরা উপমহাদেশে এবার মানে এই যে এখানে দেখেন, আমাদের কিন্তু পড়া শুরু করার কথা মূলত হচ্ছে এই 1200 থেকে। তাই মাঝখানে কিছু প্রশ্ন চলে আসে, যে প্রশ্নগুলো হচ্ছে আপনার ওই এখান থেকে আমরা 1204 সাল থেকে বখতিয়ার খলজির ইতিহাস থেকে পড়লেই কিন্তু আমরা পারি। কিন্তু একটা সমস্যা যেটা হয়ে গেছে সেটা হচ্ছে এই উপমহাদেশের সাথে আমাদের বাংলা শাসনের কিছু ইতিহাস আছে। হ্যাঁ, যেগুলো কানেক্টেড না করতে পারলে মানে সম্ভব না। তো উপমহাদেশে মুসলিম শাসন আমরা শুরু করি, দেখি এখান থেকে আমরা পরে এখানে কানেক্টেড করতে পারবো। হ্যাঁ, উপমহাদেশে মুসলিম শাসন আপনার, দাঁড়ান আমি এগুলা স্লাইড গুলো মানে সবগুলো একসাথে ওপেন হয়ে গেলে এটা ইয়ে করতে চায় না আর কি। হ্যাঁ, আমরা উপমহাদেশে মুসলিম শাসনে একটু পড়ি আজকে। তো উপমহাদেশে ইসলামের আবির্ভাব এটা কিভাবে আসলো বা কি, উপমহাদেশে কিন্তু আপনার পলিটিক্যালি এই মানে ইসলামের আবির্ভাব 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু রাজার বিরুদ্ধে অভিযান আসে। তারপরে হচ্ছে আহ, এই মানে দাহিরকে আক্রমণ করে। আক্রমণ করার পরে দাহির পরাজিত এবং নিহত হয়। কিন্তু সমস্যা যেটা হয় যে এই মোহাম্মদ বিন কাসিম হচ্ছে কিছুদিন পরে মারা যায়, যে কারণে এখানে পলিটিক্যালি তে আর কোনো কিছু করতে পারেনি। এই মোহাম্মদ বিন কাসিমের পরে 300 বছর পরে এই গজনি মানে আফগানিস্তান থেকে সুলতান মাহমুদ উনি 17 বার ভারত আক্রমণ করে এবং হচ্ছে আপনার চেষ্টা করে যে ভারতবর্ষকে দখল করার, কিন্তু সেটা করতে না পেরে সে ভারতবর্ষে যে ধন সম্পদ ছিল সেগুলো নিয়ে নিয়ে চলে যেত। আগেকার যুদ্ধের নিয়মই ছিল এটা। মানে রাজরাজারা যুদ্ধ করতো, এইভাবেই করতো, যেখানে যেত লুটপাট করতো,
যে রাজা যে অন্য রাজ্যে আক্রমণ করলেই যদি জয় করতে পারলে ভালো, না পারতে পারলে সয় সম্পদ যা আছে নিয়ে চলে যেত। এটা হচ্ছে মানে আগেকার নিয়ম ছিল এক প্রকার। ঠিক আছে। তো যাই হোক, এরপরে হচ্ছে এই মোহাম্মদ ঘুরি যখন গজনিতে ঘুর সাম্রাজ্য মানে আফগানিস্তানে যখন ঘুর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়, তখন মোহাম্মদ ঘুরি এই অঞ্চলের পুরো শাসন এক্সপ্যান্ড করার চিন্তা করে। তরাইনের যুদ্ধ হয় দুইটা, একটা হচ্ছে তরাইনের প্রথম যুদ্ধ 1191 সালে, একটা হচ্ছে 92 সালে। তো প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরি আর পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়। মোহাম্মদ ঘুরি পরাজিত হয় এবং সে ব্যাক করে মিলিটারি নিয়ে। এবং পরের বছর দ্বিতীয় যুদ্ধ হয় মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয় এবং মোহাম্মদ ঘুরি তখন পাওয়ারে চলে আসে। ঠিক আছে। তো এই মোহাম্মদ ঘুরি পাওয়ারে আসে। তো মোহাম্মদ ঘুরির প্রথম উনি হচ্ছে ঘুর সাম্রাজ্য কোথায়? আফগানিস্তানে, গজনিতে। সেখানে সে চলে যায়, ব্যাক করে। এবং তার হচ্ছে একজন দাস মানে কৃতদাস, আগে তো দাস প্রথা ছিল, তার কৃতদাস হচ্ছে আপনার এই হচ্ছে কুতুবউদ্দিন। হুম। হ্যাঁ হ্যাঁ, এগুলো শিটে আছে। তার কৃতদাসকে কুতুবউদ্দিন। এই কুতুবউদ্দিন হচ্ছে ভারতবর্ষকে কুতুবউদ্দিনকে দায়িত্ব দিয়ে উনি চলে যায়। ঠিক আছে। এবং কুতুবউদ্দিন তখন এই ভারতবর্ষ মানে চিন্তা করেন, তারা তাদের ছেলে মেয়ে সন্তান ছিল, কিন্তু তারা কিন্তু তা না করে এই কুতুবউদ্দিন কিন্তু তার বাড়ির একজন দাস ছিল। দাস থাকা সত্ত্বেও তার নলেজ ছিল, রাষ্ট্র পরিচালনা পলিটিক্যাল নলেজ ছিল, এই জন্য তাকে দায়িত্ব দিয়েছে ভারতবর্ষের মধ্যে এত বড় জায়গা। তো এই কুতুবউদ্দিন আইবেক ওনার বাড়ি ছিল হচ্ছে তুর্কিস্তান। হুম। তো যাই হোক, কুতুবউদ্দিন আইবেকের পরে আসে হচ্ছে সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ। সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবেক 1206 সালে ক্ষমতা এসে 10 সালে মারা যায়। তো কয় বছর? 5 বছর। 5 বছরে তার তেমন কিছু করতে পারে না। শামসুদ্দিন ইলতুৎমিশ এসে আপনার এই দিল্লির যে সুলতান শাসন, সুলতানাত শাসন, এটাকে প্রকৃত মানে ভাবে প্রতিষ্ঠা করেন। এই জন্য বলা হয় যে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ। খুবই জ্ঞানী মানুষ ছিল। ভারতবর্ষে প্রথম আপনার মুদ্রা প্রচলন করেছিলেন। চিন্তা করছেন, সেই সময় 1211 সালের দিকে উনি ভারতবর্ষে কনসেপ্ট নিয়ে আসছে, টাকা পয়সা কনসেপ্ট এটা। এবং হ্যাঁ, এবং উনি হচ্ছে সেই সময় পৃথিবীর বিভিন্ন দেশ যেমন ইরাক, ইরান, সৌদি আরব এদের সাথে যোগাযোগ রাখতো। এবং হচ্ছে আপনার পররাষ্ট্র নীতি ছিল তার। 1229 সালে মানে বাগদাদের খলিফা তাকে মুনতাসির বিল্লাহ কর্তৃক সুলতানি আজম উপাধি দেয়। চিন্তা করছেন, মানে তার সালতানাত মানে হচ্ছে সুলতানদের শাসনের কে বলা হয় সালতানাত। ঠিক আছে। মানে সুলতানদের যে শাসন তাকে বলা হয় হচ্ছে সালতানাত। যেমন জনগণের দ্বারা পরিচালিত যে শাসন সেটা গণতন্ত্র, সুলতানদের দ্বারা পরিচালিত যে শাসন সেটাকে বলা হয় সালতানাত। আচ্ছা। এবং উনি হচ্ছে প্রথম কিন্তু একটা দল গঠন করেছিলেন, যেটা হচ্ছে আপনার এই বন্দেগানি চেহেলগান বা 40 চক্র। এটার মানে হচ্ছে কি, এই মানে দাসদের নিয়ে একটা গোয়েন্দা সংস্থার মতো একটা দল উনি গঠন করেছিলেন। তো সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ মারা যাওয়ার পরে 36 সালে তার তো পুত্র সন্তান ছিল না, কন্যা সন্তান সুলতান রাজিয়া, তিনি পাওয়ারে আসে। চিন্তা করেন, পৃথিবীর ইতিহাসে প্রথম কোনো নারী হ্যাঁ ক্ষমতায় আসছে। এবং সেটা কি, তার মানে নারীর ক্ষমতায়ন যেটা উইমেন এম্পাওয়ারমেন্ট, এটা কিন্তু ভারতবর্ষে ছিল 1236 সালের দিকে। 1236 সালের দিকে এই ভারতবর্ষে নারীর ক্ষমতায়ন হয়েছে। মানে নারী রাষ্ট্র পরিচালনা মানে গোটা ভারতবর্ষ পরিচালনা করতে। চিন্তা করছেন, তো 4-5 বছর সে পরিচালনা করছে, বিশাল ব্যাপার কিন্তু। হ্যাঁ। অথচ আমেরিকা যারা ওরা নারীর ক্ষমতায়নের কথা হলো, ওদের আজ পর্যন্ত নারী প্রেসিডেন্ট এখনো কিন্তু হয়নি। তো যাই হোক, আমাদের উপমহাদেশে আসলে যে একটা উচ্চ সংস্কৃতি ছিল, সভ্যতা ছিল, এটা এগুলো থেকে বোঝা যায় যে একটা নারীকে প্রেসিডেন্ট হিসাবে সারা ভারতবর্ষের মানুষ মেনে নিয়েছে। শুধু ভারত মানে তো আগে ভারত ছিল না, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এদিকে পাকিস্তান, আফগানিস্তানেরও কিছু অংশ নিয়ে মায়ানমার পর্যন্ত। হ্যাঁ। এত বড় একটা মানে অঞ্চল, একটা নারীকে মেনে নিয়ে তারা রাজ ইয়ে করছে, এটা বিশাল ব্যাপার না? এটা কিন্তু সব সমাজে মানে না। আচ্ছা, এরপরে আসে গিয়াসুদ্দিন বলবন। এই গিয়াসুদ্দিন বলবন হচ্ছে ইনি ছিল আয়রন ম্যান। হ্যাঁ। এবং ইনি
কোনো আহ, মানে সরকারি কোনো কাজে, মানে কোনো করাপশন বা হচ্ছে কোনো ধরনের আপনার তার বিরুদ্ধে আচরণ করা, এরকম কোনো কিছু সহ্য করতেন না। হ্যাঁ, সহ্য করতেন না মানে কঠোর শাস্তি, কঠোর শাস্তি মানে একবার হত্যা করে ফেলতেন, মানে কোনো ধরনের, একদম আয়রন ম্যানের মতো। এই জন্য ওনার যে শাসন সেটা ছিল হচ্ছে ব্লাড অ্যান্ড আয়রন পলিসি শাসন বলা হতো। যে ব্লাড অ্যান্ড আয়রন পলিসি মানে যেই বিরুদ্ধে আচরণ করবে তাকে সঙ্গে সঙ্গে হত্যা করে ফেলতে হবে। মানে এই গিয়াসুদ্দীন বলবান কিন্তু পূর্ণনগর বগুড়াতে এসেছিলেন, সে সময় এসে তার যে বিদ্রোহী গ্রুপ ছিল তাদেরকে এক লাইনে ধরে সবাইকে হত্যা করে ফেলছিল, মানে ছুরি দিয়ে একবারে সবাইকে। হ্যাঁ, তো ওই জন্য ওনার শাসনটা ছিল আয়রন, হচ্ছে আয়রন পলিসি, মানে কোনো ধরনের কোনো ছাড় দিত না সরকারি কর্মচারী থেকে শুরু করে কাউকে না। ঠিক আছে। আচ্ছা, এরপরে তো 1296 সালে আলাউদ্দিন খলজি পাওয়ারে আসে। আলাউদ্দিন খলজি নিয়ে বিভিন্ন সিনেমা টিনেমা মানে হয়েছে, দেখছেন। আলাউদ্দিন খলজি তখন মানে প্রথম যখন পাওয়ারে আসার পরে ওনার হচ্ছে দক্ষিণ ভারতের দিকে উনি মুভ করার চেষ্টা করে। দক্ষিণ ভারত বলতে আমরা মানে সাউথ ইন্ডিয়া যে অঞ্চলটা, সেটাকে আমরা বুঝি, তাই না? সেদিকে যাই এবং হচ্ছে ইনার এই আলাউদ্দিন খিলজি এত একজন শক্তিশালী এবং জ্ঞানী এবং হচ্ছে আপনার পাওয়ারফুল শাসক ছিলেন। ইনার সময় মানে বাইরে থেকে প্রচুর আক্রমণ হয়েছে, মঙ্গলরা অনেক আক্রমণ করছে, মানে কিন্তু ভারতবর্ষে ঢুকতে পারেনি। এমনকি মঙ্গোলিয়া থেকে 12 বার 13 বার আক্রমণ করে আলাউদ্দিন খলজির কাছে কিন্তু ভিড়তে পারেনি। এবং খুবই যা মানে গ্রেট শাসক ছিল সেই সময়, মানে ইনিও নলেজেবল শাসক ছিল। তো ইনার একটা কনসেপ্ট ছিল, দেখেন, যে এই যে আমাদের যে এখন দ্রব্যমূল্য যে বিষয়গুলো মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, এইগুলো কিন্তু উনি সেই সময় বুঝতে পারছিলেন এবং সেই সময় উনি কিন্তু সরকারিভাবে একটা প্রাইস লিস্ট করে দিয়েছে। হ্যাঁ, এবং হচ্ছে মানে এই আলাউদ্দিন খলজি যা বলতেন, আই এম দ্য স্টেট, অর্থাৎ আমি যা, আমি হচ্ছে, আমি সব, মানে আমি রাষ্ট্র, আমি আইন, আমি নিয়ম, আমি সবকিছু। হ্যাঁ, মানে রাষ্ট্র সংবিধান আইন সব একই জন। এই আলাউদ্দিন খলজি। যাক, এরপর আসে মোহাম্মদ বিন তুগলক। এই মোহাম্মদ বিন তুগলকই দেখবেন যে ইতিহাসে আমরা তুগলকি কাণ্ড নামে কিছু কথাবার্তা শুনি। মোহাম্মদ বিন তুগলক উনি হচ্ছে যখন ক্ষমতায় আসে, এই মোহাম্মদ বিন তুগলকের অনেক বড় ইতিহাস আছে। হ্যাঁ, তো যাক ওদিকে আমি যাব না, সামান্য যতটুকু পড়া দরকার। উনি তখন তার রাজধানীটা দিল্লি থেকে দেবগিরিতে ট্রান্সফার করে, পাশে একটা শহর। ঠিক আছে। আর উনি তখন হচ্ছে মানে হচ্ছে প্রতীক মুদ্রা চালু করে। প্রতীক মুদ্রা বিষয়টা কিরকম, এই যে মানে আপনার আগে ছিল সোনা রূপার মুদ্রা, তো সোনা রূপা তো দামি ধাতু, এইগুলা তো তখন হচ্ছে মানুষ কি করতো, ওই টাকাটাই গলায় ফেলতো বা রেখে দিত বা হচ্ছে মানে ওইভাবে গোপন করতে, এরকম যে সেটা দিয়ে কোনো কাজ হতো না। তো এই জন্য ইনি কি হলো, প্রতীক মুদ্রা চালু করলো। প্রতীক মুদ্রা মানে কি? প্রতীক মুদ্রা হচ্ছে হাতির ছবি দিয়ে একটা, মানে ধরেন ওইটা 10 টাকা, বা আপনার একটা ধরেন ঝিনুক যদি থাকে, ঝিনুকটা ছোট সাইজ হলে 2 টাকা বা এরকম মনে করেন যে, বা কড়ি, কড়ি টড়ি দেখছেন তো আপনারা, ওইগুলোকে মুদ্রা হিসাবে চালু করলো। হুম, ভালো ডিসিশন ছিল। এবং হচ্ছে তিনি এই যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট, আপনারা যদি কেউ কৃষি মন্ত্রণালয়ে পরীক্ষা দেন, এই প্রশ্নটা আসে যে দিওয়ানি কহি বা কৃষি বিভাগ কে প্রতিষ্ঠা করেছেন? মোহাম্মদ বিন তুগলক। ঠিক আছে। তো এই বংশের শেষ শাসক হচ্ছে ছিল মাহমুদ শাহ। এই মাহমুদ শাহ মানে যখন একটা বংশের শাসন ব্যবস্থা আস্তে আস্তে দীর্ঘদিন যায়, তখন ঘটনাটা কি ঘটে, যেমন ধরেন 300 বছর প্রায় শাসন, তাই না? 1000 সাল থেকে 300 বছর, তখন তারা বসে বসে খায় এবং তাদের শক্তিমত্তা আস্তে আস্তে কমতে থাকে, অলস হতে থাকে। এই মাহমুদ শাহ ছিল সেরকম একজন অলস। মাহমুদ শাহের সময় হচ্ছে তৈমুর লং ভারতবর্ষে আক্রমণ করে এবং হচ্ছে এই তৈমুর লং এর হচ্ছে আক্রমণে এই মূলত দিল্লি সালতানাতের পতন হয়। এরপরে ইব্রাহিম লোদি কিছুদিন ক্ষমতায় ছিল, তারপরে বাবর এসে পানিপথের যুদ্ধ হয়, মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। বাবর তখন এসে ইব্রাহিম লোদিকে আক্রমণ করে, পানিপথের প্রথম যুদ্ধ হয় 1526 সালে। পানিপথ হচ্ছে একটা জায়গা, যমুনা নদীর তীরে একটা জায়গার নাম হচ্ছে পানিপথ, সেখানে যুদ্ধ হয় 1526 সালে, প্রথম প্রথম যুদ্ধ। হ্যাঁ, প্রথম যুদ্ধ। এটা মুঘল সম্রাট সে সময় হয়নি সম্রাট আর কি, বাবর সাথে ইব্রাহিম লোদির যুদ্ধ হয় এবং এই দিল্লি সালতানাত মানে সুলতানি শাসনের
পতন ঘটে এবং মুঘল শাসনের শুরু হয়, মুঘলরা ভারতবর্ষে জয়লাভ করে। তিনটা যুদ্ধ হয়েছিল। তে দ্বিতীয়টা হচ্ছে 1556 সালে, তৃতীয়টা 1761 সালে। যাক, এগুলো ইতিহাসে আসবে আস্তে আস্তে। বাবর সম্পর্কে আমরা একটু পড়ি। বাবর হচ্ছে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তার বাবরের নাম হচ্ছে মানে ফার্সি শব্দ, এটার নাম হচ্ছে সিংহ বা বাঘ, এটা একই কথা। মানে ওইদিকে ওই ফার্সি ভাষা এটা বলে। ওনার জন্ম হচ্ছে উজবেকিস্তান। উজবেকিস্তানে তার একটা বই আছে তুজুকি বাবরি, বাবরনামা। এটা তার বাবরের যে শাসনকাল ছিল 5 বছরের, 1526 থেকে 1530 সাল পর্যন্ত। এই 5 বছরে সবারই একটা বই থাকে, তাই না? রাজারে দেখবেন যে বই থাকে, যেমন অসমাপ্ত আত্মজীবনী আমরা পড়ছি, আর কয়েকদিন পর হয়তো জিয়াউর রহমানের একটা বই বের হবে। এরকম বিভিন্ন মানে রাষ্ট্রনায়কের বই থাকে। তাদের যে শাসন ব্যবস্থা, তাদের আইন কানুন, নিয়ম শৃঙ্খলা, দর্শন, এগুলো বইয়ে উল্লেখ থাকে। হুম। তো এই বাবরের একটা বই ছিল, নাম হচ্ছে তুজুকি বাবর, অর্থাৎ বাবর নামা, অর্থাৎ বাবরের জীবনী। হ্যাঁ। আচ্ছা। তো এই বাবরের ছেলের নাম হচ্ছে কি হুমায়ুন। 1556 সালে 1530 সালে পাওয়ারে আসে, আর লাইব্রেরি থেকে পড়ে 1556 সালে মারা যায়। এর মাঝখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে সুর শাসন। সুর শাসনটা কি? সুর শাসনটা হচ্ছে 1538 সালের দিকে। হ্যাঁ, 1538-37 সালের দিকে হুমায়ুন যখন প্রথম ক্ষমতায় আসে, হুমায়ুন তখন হচ্ছে আপনার এই আহ, মানে এই দিকে আমাদের এদিকে বেড়াতে আসছিল, এই যে চাঁপাইনবাবগঞ্জের এদিকে, গৌড়ের এদিকে, বুঝতে পারছেন? এখানে একটা ইতিহাসের একটা কিন্তু ব্রেক থ্রু আছে, দেখেন। আমরা দিল্লি সালতানাত যে পতন হলো, এই দিল্লি সালতানাতে কারা ছিল? হ্যাঁ, মনিরুল বলছে হ্যাঁ, ব্যাকরণ আছে আমাদের। ইংরেজি আগে 3-4টা ক্লাস হবে, 4-5টা ক্লাস হবে, তারপরে ব্যাকরণ ক্লাস হবে, আবার ইংরেজি হবে, এইভাবে। মানে আমাদের রেগুলার, ধরেন সাধারণ জ্ঞানটা, অঙ্কটা রেগুলার হয়, বাংলাটা একদিন হয়, ইংরেজিটা একদিন হয়, এভাবে মানে রুটিন আছে এটা। হ্যাঁ। এই প্রিপোজিশনটা শেষ করব করে, গ্রামার আরেকটা চ্যাপ্টার শেষ করব করে, তারপরে আমি বাংলা ধরবো। হ্যাঁ, তার বাংলা 4-5টা চ্যাপ্টার শেষ করে আবার ইংরেজি ধরবো। যাক, আমরা সুর শাসনে ছিলাম। সুর শাসনে 1537 সালের দিকে হুমায়ুন হচ্ছে এই বাংলাতে বেড়াতে আসে। হ্যাঁ, বেড়াতে আসে। তো এখানে আসার পরে এইদিকে মানে তার আসলে খুব ভালো লাগে, বাংলা জায়গাটা তো খুবই ভালো, যেই আসুক সে যাইতে চায় না। হ্যাঁ, ঠেলে ঠুলে পাঠানো লাগে। তে আপনার দেখেন, ওই যে দিল্লি সালতানাত যে ছিল, ওরা কারা ছিল মনে আছে? মোহাম্মদ বিন কাসিমের আপনার মোহাম্মদ ঘুরি ছিল দাস। ওরা বাসা কোথায়? ওদের বাসা ছিল আফগানিস্তানে। ঠিক আছে। আচ্ছা, আফগানিস্তানে এদেরকে পরাজিত করলো কারা? এই যে এসে হচ্ছে মুঘলরা। হ্যাঁ, মানে বাবরের জন্ম কোথায়? তুর্কিস্তানে। হ্যাঁ। তো এই উজবেকিস্তান, উজবেকিস্তান যেটা এই যে এখন দেশ আছে একটা। তাহলে এই ওরা এসে পরাজিত করলো কাদের? আফগানদের। হ্যাঁ, আফগানদের পরাজিত করলো। তাহলে এই যে এত বড় একটা শাসন ব্যবস্থা যে পরাজিত হয়ে যারা চলে গেল, তা আফগানরা ওরা প্রতিশোধ নেবে না? এই সুর শাসনের শের শাহ, এই ছিল আবার হচ্ছে আফগান শাসক। সে আবার দেখলো আমাদেরকে পরাজিত, তাহলে আমি এবার কি করবো? মুঘলদের পরাজিত করবো। সেই সুযোগ সে খুঁজতেছিল। খুঁজতে খুঁজতে 1537-38 সালের দিকে যখন হুমায়ুন বাংলার এদিকে আসে, আসার সময় এই অঞ্চল তার খুব ভালো লাগে, যে আসে তারই ভালো লাগে। এসে এদিকে ঘোরাফেরা করতে করতে সে ওইদিকে যে একটা দিল্লির যে মানে সে একটা রাজা, ওখানে সে মানে সারা ভারতবর্ষের রাজা, সেটা সে ভুলেই যায়। হ্যাঁ। এবং সেই এই সুযোগে শের শাহ তখন আস্তে আস্তে দিল্লিতে যায়। দিল্লিতে গিয়ে সৈন্য সামন্ত নিয়ে গিয়ে দিল্লিতে সেখানে পায় না হুমায়ুনকে। খুঁজতে খুঁজতে চলে আসে কোথায়? আপনার এই বাংলাদেশে, যে এইদিকে আছে। এইদিকে সৈন্য সামন্ত নিয়ে এসে কনৌজ নামে একটা জায়গা আছে, যেটা বিলগাম, মানে এই আপনার ইন্ডিয়াতে, মানে নদিয়াতে এখানে। তো সেখানে এসে হচ্ছে 1540 সালে এই হুমায়ুনের সাথে একটা যুদ্ধ হয়। ঠিক আছে। এই শেরশাহ, এবং শেরশাহ হুমায়ুনকে পরাজিত করে, এবং হুমায়ুন প্রাণ বাঁচাতে অনেক কষ্টে সে চলে যায়। 1540 সালে শেরশাহ তখন হুমায়ুনকে কোথায় পাঠায় দেয়? মানে এই দিল্লি থেকেও পাঠায় দিয়ে তাকে ইরানে পাঠায় দেয়, মানে পারস্যে চলে যায়। হ্যাঁ, পারস্যে পাঠায় দেয়। এই 1540 থেকে 1555, এই যে 16 বছর, এই 16 বছর আপনার হচ্ছে
কিন্তু শেরশাহ দিল্লিতে শাসনভার গ্রহণ করে ফেলে, দিল্লিতে পাওয়ারে চলে আসে। ঠিক আছে, 1555 সাল পর্যন্ত। তো উনি পাওয়ারে এসেই প্রথম যে কাজটা করলো সেটা হচ্ছে ল্যান্ড রেভিনিউ সিস্টেম চালু করলো, যেটা এখন আমরা জমির খাজনা দিই সেটা। আর আরেকটা হচ্ছে একটা রোড তৈরি করলো, যেটা এই যে সোনারগাঁ মানে আপনার নারায়ণগঞ্জ থেকে শুরু করে একদম পাকিস্তানের ইয়ে পর্যন্ত, হ্যাঁ, আফগানিস্তান পর্যন্ত একটা রাস্তা তৈরি করে, যেটার নাম হচ্ছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। আগে ছিল সড়কে আজম, পরে ব্রিটিশ এটার নাম দেয় গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। ঠিক আছে। এবং তিনি প্রথম কমিউনিকেশন সিস্টেম উন্নতি করার জন্য মানে ঘোড়ার মাধ্যমে ডাক আনা নেওয়া শুরু করে, যেটাকে বলে শেরশাহ ঘোড়ার ডাক চালু করে, মানে ঘোড়ার মাধ্যমে চিঠিপত্র আদান প্রদান শুরু হয়। হুম, যাতে দ্রুত চিঠিপত্র পৌঁছানো যায় এক জায়গা থেকে আরেক জায়গায়। আগে তো পায়ে হেঁটে যেত, সারাদিন লাগতো, এই আর কি। আচ্ছা, তো এই সুর শাসন যখন 1556 সালে আকবর আবার যখন পাওয়ারে মানে আসে, হুমায়ুনের ছেলে, তখন সে এই মানে হচ্ছে আপনার ক্ষমতায় আবার এদের সাথে যুদ্ধ করে ক্ষমতায় চলে আসে। তাই আকবর কিন্তু খুব ছোট বয়সে পাওয়ারে আসছিল, 13 বছর বয়সে সে ক্ষমতায় আসছিল। ক্ষমতায় 13 বছর বয়সে আসলে তার নলেজ ছিল ভালো। হ্যাঁ, তো তিনি এসে প্রথমে হচ্ছে এই যে বড় যে অঞ্চলগুলোকে, এগুলোকে আগে ছোট করে মানে প্রদেশে প্রদেশে ভাগ করে, এবং তিনি বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে একটা মেলবন্ধনের জন্য সব ধর্ম মানে যারা বর্ণের মানুষ ছিল তাদের উপরে যে ট্যাক্স ছিল, এক্সট্রা ট্যাক্স, ধর্মীয় ট্যাক্স, এগুলোকে তিনি উঠাই দেয়। এবং একজন রাজপুত কন্যা, রাজপুত একটা জাতি আছে, হ্যাঁ, মানে এটা হিন্দু ঠিক না, এরা অন্য একটা জাতি, এই একে বিয়ে করে। হুম, মানে হিন্দুদের একটা উপজাতির মতো এই মেয়েটাকে বিয়ে করে, যোধাবাইকে বিয়ে করে, সিনেমা যেটা দেখতে পাবেন। ঠিক আছে। তো আকবরের যে মূলত জুয়েলস ছিল, জুয়েলস মানে হচ্ছে তার মন্ত্রী পরিষদের লোকজন, যারা আকবরকে পরামর্শ দিত আর কি, খুব ভালো ভালো লোক ছিল। আপনার নাম শুনলে বুঝতে পারেন, আবুল ফজল, বিশ্ববিখ্যাত লোক, টোডরমল, বীরবল, মানসিংহ এরা ছিল। হ্যাঁ, আবুল ফজল মানে বাংলায় এই সেই সময় আকবরের মন্ত্রী ছিল টোডরমল। টোডরমল হচ্ছে জমি রাজস্ব যে সংস্কার, এই রাজস্ব ব্যবস্থা, এটা সংস্কার করে, যে কোন কোন সেক্টর থেকে ট্যাক্স ভ্যাট কালেকশন করা যায়। এই টোডরমল সেই সময় হচ্ছে সরকারি কাজে ফার্সি ভাষা চালু করে। এই যে ফার্সি ভাষা কিন্তু আগে ছিল না, এই আকবরের সময় থেকে ফার্সি ভাষা চালু হয়। হ্যাঁ, তারপরে হচ্ছে এই ফার্সি ভাষার থেকেই মূলত এই যে আমাদের সুফি সাহিত্য, যে গজল সাহিত্য, এগুলো কিন্তু ফার্সি ভাষা থেকে আস্তে আস্তে আসছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে এর ছেলে জাহাঙ্গীর আসে পাওয়ারে। জাহাঙ্গীর এর হচ্ছে এনার খুব একটা গুরুত্বপূর্ণ কোনো ঘটনা নাই। তার ছেলে শাহজাহান, শাহজাহান কে বলা হতো প্রিন্স অফ বিল্ডার্স। ভারতের যত বড় বড় স্থাপত্য আছে সে তৈরি করেছিল। এবং তার হচ্ছে যে মানে ওয়াইফ মমতাজ, তার মৃত্যুর পরে তাজমহল তৈরি করেছে। হ্যাঁ, তো এখানে এনাদের হচ্ছে এই তাদের বাচ্চা কাচ্চা ছিল হচ্ছে উম 4 পুত্র, দারা, সুজা, আওরঙ্গজেব আর হচ্ছে মুরাদ। ঠিক আছে, 4 জন। তো এর ভিতরে সবচেয়ে মানে মেধাবী ছিল হচ্ছে দারা। হ্যাঁ, দারা হচ্ছে বিভিন্ন সাবজেক্টে তার নলেজ ছিল। সুজা তো আপনাদের শাহ সুজা ঢাকাতে পোস্টিং ছিল, ইয়েতে ওই যে হচ্ছে কি বলে এটা, পূবা বাংলার যে হচ্ছে আপনার কি জানি ওর নাম ভুলে গেলাম, আচ্ছা যাক, সামনে আছে। হ্যাঁ, আর আওরঙ্গজেব আর মুরাদ। তো এই ভাইগুলোর মধ্যে যখন ক্ষমতার দ্বন্দ্ব হয়, 2 কন্যা ছিল, জাহানারা, রওশনারা। ঠিক আছে, জাহানারা রওশনারা 2 জন হচ্ছে মানে তার 2 বোন, আবার ভাইগুলোর কোনো পক্ষে নেই। তো যাক, সেই ভ্রাতৃযুদ্ধে আওরঙ্গজেব পাওয়ারে চলে আসে। ঠিক আছে, এবং আওরঙ্গজেব পাওয়ারে চলে আসে, এবং হচ্ছে এই আওরঙ্গজেব এসে তার নাম হয় হচ্ছে মানে নাম ধারণ করে বাদশাহ আলমগীর। বাদশাহ আলমগীর নিয়ে একটা কবিতা ছিল, এই কাজীদ্দিন মোহাম্মদের মনে হয় কবিতাটা, বাদশাহ আলমগীর। এই কবিতা দেখবেন এটা একটু। হ্যাঁ, তো এই এই এর নাম অনুসারে সেই সময় হচ্ছে আহ, মানে কোচবিহারের নামকরণ করা হয় আলমগীরনগর। কোচবিহারে একটা জেলা আছে ভারতে, সেটা হচ্ছে আওরঙ্গজেবের নাম অনুসারে হচ্ছে নামকরণ করা হয় আওরঙ্গজেব। আওরঙ্গজেবকে নিয়ে আমাদের বাংলাদেশের একজন রাইটার আছে, ওনার নাম স্যার যদুনাথ সরকার, ওনার একটা বই আছে, হুম, ইন্ডিয়া আন্ডার আওরঙ্গজেব। তো যাই হোক, এরপরে কি হলো, এই যে হুমায়ুন হচ্ছে আপনার পালাইছিল কোথায়, পারস্যে। হ্যাঁ, শসার সময়। তো সেই সময়
এই মুঘল সাম্রাজ্যের এই যে দেখ মাহমুদ শাহ খুব দুর্বল শাসক ছিল। সময় পারস্য থেকে লোকজন এসে কোহিনূর হীরা ময়ূর সিংহাসন এগুলো চুরি করে নিয়ে চলে যায়। পরে দ্বিতীয় বাহাদুর শাহ ছিল হচ্ছে শেষ এই মুঘল সম্রাট। এটার ইতিহাসে আমরা পড়বো যখন 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হয়, তখন দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়। এই ছিল হচ্ছে শেষ মুঘল সম্রাট। যখন 57 সাল ইতিহাস পড়বো আমরা, 1857 সাল মানে ইংরেজ আমলে, তখন দ্বিতীয় বাহাদুর শাহ কিন্তু শেষ হয়েছে। ইংরেজ আমল শুরু হয়েছে কত সালে? 1757 সালে। আর 1857 সাল মানে 100 বছর তারপরে মুঘল শাসন ছিল, কিন্তু 100 বছর ছিল। 1857 সালে মুঘল শাসন শেষ হয়, এবং এই শেষ বাদশাহ ছিল মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। তাকে হচ্ছে মায়ানমারের রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয় এবং 1862 সালে সেখানে মৃত্যুবরণ করে। ঠিক আছে, এবং মুঘল শাসনের এখানে শেষ হয়। ঠিক আছে, আমরা এই তুর্কি শাসন থেকে কালকে দেখবো। বাংলায় তুর্কি শাসন মানে এই যে বখতিয়ার খলজি যে শাসনটা 1204 সালে শুরু হলো না, ওখান থেকে বাদ রাখলাম, বললাম এখন আমরা এই 1204 সাল থেকে বাংলা অঞ্চলে, মানে ওটা তো আমরা পড়লাম এতক্ষণ দিল্লি অঞ্চলের ওই অঞ্চল, এগুলো এইগুলো কালকে দেখি আগামী ক্লাসে যতটুকু সম্ভব হয়। হ্যাঁ, আচ্ছা, আপনারা কেউ কিছু বলবেন কোনো বিষয়ে? আচ্ছা, তাহলে আজকে আমরা শেষ করি নাকি? আমাদের হচ্ছে 10:30 বাজে। আগামী ক্লাসে আমরা তুর্কি শাসন থেকে শুরু, ইতিহাস যা আছে এগুলো সব ধীরে ধীরে অল্প অল্প করে পড়তে হবে, এগুলো এ করে মনে থাকবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মিরাজ মনে হয় কিছু বলতো, দেখি মিরাজের কথা শুনি। মিরাজ বলেন। বলছিলাম এই শীট গুলো আমরা কবে নাগাদ হাতে পেতে পারি স্যার? হাতে মানে আপনি এই ইয়েতে নেবেন, কুরিয়ারে? জি স্যার, জি স্যার। কুরিয়ারে আপনি অর্ডার দিলে শীট দেওয়া যাবে, অসুবিধা নেই। হ্যাঁ, আমাদের এখানে মানে কুরিয়ারের সিস্টেমটা কি, আপনার ওই জি স্যার। একটা বই হচ্ছে আমি তৈরি করে রাখছি, ওই বইটা আমার একটা ফটোকপির দোকানে দেওয়া আছে। হ্যাঁ, ওই এটা হচ্ছে আমরা তো ওইভাবে ধরুন প্রেসে প্রিন্ট করি না, অল্প বই তো আর প্রেসে প্রিন্ট করা যায় না। তো ফটোকপির দোকানে দেওয়া আছে, সে তাকে বললেই সে প্রিন্ট করে বাধাই করে আপনার ঠিকানা দিলে, ওর কাছে টাকা পাঠিয়ে দিলে ওই আপনার কুরিয়ার করে আপনাকে পাঠিয়ে দেবে। হ্যাঁ, এই আর কি। এটা হচ্ছে ওই বইটা আমি ওইভাবে স্টুডেন্ট যারা আছে, হ্যাঁ বইয়ের পিডিএফ আছে, পিডিএফ থেকেই তো পড়াচ্ছি। ঠিক আছে, পিডিএফ গোটাটা থেকেই তো পড়ানো হচ্ছে। আচ্ছা, বইয়ের ব্যাপারটা হচ্ছে বইয়ের টাকাটা নির্ভর করে আপনার ওই তখন প্রিন্ট করতে কত টাকা লাগে তার উপরে। হ্যাঁ, মানে এখন কাগজের দামটা আমি অনেকদিন থেকে প্রিন্ট করি নাই, আমার আগের ব্যাচের বই ওদেরকে আমি শুরুতে পাঠাইছিলাম তো, মাস তিনেক আগে। তো আমাকে এটা জানতে হবে তাহলে এখন যে টোটাল বই প্রিন্ট করে বাছাই করতে কত টাকা লাগবে। আপনারা কালকে আমাকে নক দিন, তাহলে আমি বলতে পারবো না। হ্যাঁ, ঠিক আছে তাহলে আজকে